হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভার্টেক্স এডুকেয়ার আয়োজিত আজকের প্রোগ্রামে পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম এবং আদাব। আজকের ভার্টেক্স এডুকেয়ার কর্তৃক আয়োজিত আজকের আলোচনার বিষয় যে করোনাকালে পাবনা শিক্ষা ব্যবস্থা। আজকে আমাদের সাথে আছে আমাদের পাবনার স্বনামধন্য দুজন টিচার। প্রথমেই পরিচয় করে দিব জনাব কামরুল হাসান, পরিচালক ভার্টেক্স এডুকেয়ার, এবং আরো সাথে উপস্থিত আছে ইঞ্জিনিয়ার গোলাম রাব্বি সাফওয়ান, পরিচালক টু ইঞ্জিনিয়ার্স। সবাইকে আজকে ভার্টেক্স এডুকেয়ার আয়োজিত আজকের প্রোগ্রামে জানাই স্বাগতম। প্রথমেই যাব ইঞ্জিনিয়ার গোলাম রাব্বি সাফওয়ান স্যারের কাছে। স্যার, কেমন আছেন? আসসালামু আলাইকুম রাকিব স্যার এবং হাসান স্যারকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেমন আছি বলতে শুধু আলহামদুলিল্লাহ বলতে হয়। চারিদিকে এতগুলা খারাপ খবরের মধ্যে এখনো পর্যন্ত মহান আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, তাই বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি। হাসান স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। সব মিলে সর্ব অবস্থায় এখন পর্যন্ত সবাইকে নিয়ে ভালো আছি। ধন্যবাদ। শুরুতেই আমি জানতে চাই আজকের প্রোগ্রামের আমাদের সাফওয়ান স্যারের কাছ থেকে যে এই করোনাকালীন এই অবস্থায় তো আসলে শিক্ষা ব্যবস্থা মোটামুটি শূন্য। আসলে শিক্ষার্থীদের পড়াশোনা মনোযোগ ধরে রাখাই কঠিন। তারপরেও আমি জানতে চাই যে আপনি পাবনার এইচএসসি লেভেল নিয়ে আপনি কাজ করতেছেন, তো পাবনা এইচএসসি শিক্ষার্থীদের পড়াশোনার অবস্থা সম্বন্ধে আপনার কাছ থেকে জানতে চাই, বা এই সব মিলে এইচএসসি পরীক্ষার্থী কি করতেছে বা কিভাবে আপনারা সেবা দিচ্ছেন একটু আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ রাকিব স্যারকে। আসলে আমার যে প্রতিষ্ঠান টু ইঞ্জিনিয়ার্স, আপনারা সবাই অবগত আছেন। তারপরেও আজকে অনুষ্ঠানের শুরুতেই বলি যে আমার সাথে আরেকজন আছেন, ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম। আমরা দুইজন আমাদের টু ইঞ্জিনিয়ার্স এর আমরা দুইজন সহ আমাদের টু ইঞ্জিনিয়ার্স রিলেটেড যারা শিক্ষক রয়েছেন, বিশেষ করে আমরা মূলত এইচএসসির সায়েন্স নিয়ে আমরা কাজ করি। করোনার এই অবস্থায় আমাদের স্টুডেন্ট এবং অভিভাবক মহলার চাহিদার প্রেক্ষিতে যাদের অনলাইনে পড়ার সুযোগ আছে তাদেরকে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম এই করোনার বন্দি সময়ের পর থেকেই আমাদের কন্টিনিউ চলতেছে, এবং রোজার ঈদের পর থেকে জুন মাস এবং জুলাই মাস শুরু হলে এখানে অনেক স্টুডেন্টই খুবই স্বতঃস্ফূর্ততার সাথে এই অবস্থায় পড়তেছে। তারপরে একটু বলে রাখা ভালো যে আমাদের অনেক স্টুডেন্ট রয়েছেন যারা গ্রাম থেকে আসেন, তারা তাদের সুবিধার অভাব বলতে তাদের নিজস্ব নেটওয়ার্ক বা আদার্স অন্য সুবিধার অভাবে তারা ক্লাস করতে পারতেছেন না। তবে আমাদের প্ল্যান আছে পরবর্তীতে যখন সবকিছু স্বাভাবিক হবে, যে সকল আমাদের স্টুডেন্ট এবং যে সকল স্টুডেন্টরা যারা অনলাইনে শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হতে পারতেছেন না, তাদের নিয়ে আমাদের আলাদা প্ল্যান আছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে স্টুডেন্টরা তো স্টুডেন্ট মানেই কিন্তু তারা পড়াশোনা কম করতে চায়, কিন্তু এই অবস্থায় এতটা দীর্ঘদিন হয়েছে কোন স্টুডেন্টের কাছে কিন্তু এটা কাম্য নয়। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের টু ইঞ্জিনিয়ার্স এর আমাদের পরিচালক সহ আমাদের যারা শিক্ষকরা রয়েছেন এই আমাদের স্টুডেন্টের শিক্ষা কার্যক্রমকে চালানোর জন্য। অলরেডি আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যে অ্যাডভান্স অ্যাডমিশন কোর্স যাদের এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, সেইটাও আমাদের স্টুডেন্টের সাথে আমাদের চলতেছে। এবং এইচএসসি ফার্স্ট ইয়ার, যেটা নিউ ফার্স্ট ইয়ার শুরু করলো, এবং যারা পরীক্ষা ছাড়াই যারা এইচএসসি নিউ সেকেন্ড ইয়ার হয়েছে আর কি, তাদেরও আমাদের ব্যাচগুলা আলহামদুলিল্লাহ চলতেছে। ইতিমধ্যেই আমরা আমাদের ভার্টেক্স এডুকেয়ার পেজের আসলে অনেক স্টুডেন্ট এবং অভিভাবক আমাদের সালাম দিচ্ছেন। তাদের পক্ষ থেকে আসলে আমাদের গেস্ট দের পক্ষ থেকে সবাইকে আসলে শুভেচ্ছা এবং স্বাগতম, যে আসলে আপনারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতেছেন। তো এখন আমি হাসান স্যারের কাছ থেকে জানতে চাই যে ভার্টেক্স এডুকেয়ার যে আমরা সাধারণত পড়াচ্ছি 6, 7, 8 বা মাধ্যমিক লেভেলে পড়াচ্ছি। এই মাধ্যমিক লেভেলের জন্য আপনার প্রতিষ্ঠান
কি কি উদ্যোগ গ্রহণ করছে বা কিভাবে আপনারা পড়াচ্ছেন? ধন্যবাদ রাকিব স্যারকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই যারা আমাদের এই প্রোগ্রামে লাইভে দেখছেন, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সবাইকে। প্রকৃতপক্ষে ভার্টেক্স এডুকেয়ার আমরা নিম্ন মাধ্যমিক সেক্টর নিয়ে কাজ করি। তো আমাদের বিশেষ করে 6, 7, 8 এবং আমরা কিছু সেবা মাধ্যমিক পর্যায়ে দিচ্ছি। সেটা আসলে আমাদের ভার্টেক্সের একটা দায়বদ্ধতা থেকে, একটা দায়িত্বশীলতার জায়গা থেকে। এখানে আমরা প্রথম দিকে টোটালি আমাদের সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছিলাম। টোটালি সব ধরনের কার্যক্রম, অফিসিয়ালি বলে আনঅফিসিয়াল বলে সব ধরনের। তো যখন আমরা রমজান ঈদ পরবর্তীকালীন আমরা কামব্যাক করি পাবনাতে, তারপর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই সেই সমস্ত অভিভাবকদের যারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে বাচ্চাদের নিয়ে কিছু একটা করা যায় কিনা। অর্থাৎ এই করোনাকালীন সময়ের মধ্যেও তাদের কোনো ধরনের সেবার হাত বাড়িয়ে দেওয়া যায় কিনা। বিশেষ করে এই সময়ের পূর্বেই অর্থাৎ ঈদ পরবর্তীকালীন সময় প্রায় 2 মাস বাচ্চারা ঘরে বসে যেভাবে তারা সময় অপচয় করছিল, বিশেষ করে মেজরিটি পার্সেন্ট স্টুডেন্টই দেখা যায় যে তারা মোবাইলে গেম খেলা নিয়ে, কম্পিউটারে গেম খেলা নিয়ে, আবার কিছু স্টুডেন্ট এমন হয়েছে যে বই খেলে দেখে না। তো আসলে বাবা মার কাছে লং টাইম যখন বাচ্চা কাচ্চা থাকতেছে বা শিক্ষার্থীরা থাকে, তখন অনেক সময় দেখা যায় বাবা মাদের নর্মালি ভয় পায়, কিন্তু যখন অতিরিক্ত সময় কাছাকাছি অবস্থান করে তখন ভয়ের জায়গা থেকে একটা দূরে অবস্থান করে সত্যিকার। তো এখানে কিছু বিষয় থাকে যে বাচ্চা কাচ্চাকে ঘরবন্দি করে রাখার জন্য তাদেরকে অনেক সময় অনেক খেলার সুযোগ করে দেওয়া হচ্ছে, অনেক হয়তো আড্ডা মারার সুযোগ, আড্ডা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে ভাই বোনদের মধ্যে ফ্যামিলিগত ভাবে। তো এসব বিষয় নিয়ে যখন গার্ডিয়ান আমাদেরকে পরামর্শ দিলেন যে বিকল্প কোনো ওয়ে বের করা যায় কিনা, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই ভার্টেক্স এডুকেয়ার পরিচালনা পরিষদকে, যারাও আমাদেরকে আজকে ভার্টেক্স এর পক্ষ থেকে যে অনলাইন সেবা আমরা শুরু করেছি সেখানে তাদের অবদান আমি মানে শ্রদ্ধার সাথেই স্মরণ করছি, যে তারাও পাশে এসে এবং কাঁধে কাঁধ মিলিয়ে আজকে করোনাকালীন সময় আমরা জুন থেকে জেএসসি এবং জুলাই 1 থেকে আমরা 7 এবং 6 নিয়ে কাজ শুরু করছি। তো সেই জায়গাতে আসলে এই মুহূর্তে এই সিচুয়েশনের মধ্যে সম্ভব না যে বাচ্চাদের ডোর টু ডোর যে সেবার হাত বাড়িয়ে দেয়া। তো আমরা এখানে আরো কিছু সমস্যা ফিল করছি যে আমাদের টোটাল সংখ্যক যে স্টুডেন্ট গুলো আছে সবাই এই অনলাইন সেবার আওতায় আসতে পারে, কারণ তো সবার পারিবারিক সামর্থ্যটা এমন না যে বাচ্চাকে অনলাইন সেবার আওতায় নিয়ে আসতে হলে যেমন অ্যান্ড্রয়েড সেট থাকতে হবে, ওয়াইফাই লাইন থাকতে হবে, অথবা এনবি কিনে তাকে ব্যবস্থাপনা করা সকল পরিবারের পক্ষে সম্ভব না। এখানে মুসলিমেও সংখ্যক বাচ্চারা এর আওতায় এসেছে। আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যে গার্ডিয়ান মহলকে সচেতন করে কিভাবে এই আমাদের সেবার আওতায় নিয়ে এসে বাচ্চাদেরকে এই সময়ের মধ্যে অন্য বাচ্চার তুলনায় একটু এগিয়ে নিয়ে যাওয়া, এটা নিয়ে আমরা কাজ করছি। তো বাকি সব আল্লাহর ইচ্ছা। আশা করি আমরা সবাই মিলে, শুধু ভার্টেক্স পরিবার, ভার্টেক্স সদস্য, পরিচালনা পরিষদ বা শুধু সামান্য সংখ্যক গার্ডিয়ান এদের দিয়ে হবে না। আমরা ভার্টেক্স পরিবারের সকল সদস্য মিলে যদি আমরা এক কাতারে এক স্টেজে দাঁড়াতে পারি এবং সবাই যদি আমরা পরস্পরকে সহযোগিতা করি, তাহলে আশা করি আমরা ইনশাল্লাহ এই করোনাকালীন সময়েও অন্য যে কোনো জেলা বা অন্যান্য স্থানের চেয়ে আমাদের পাবনার সন্তান যারা আমাদের আছে, যারা ভার্টেক্স এর সাথে যুক্ত আছে, আশা করি ইনশাআল্লাহ ওনাদের তুলনায় আমরা ভালো করতে পারবো, আমার সন্তানরাও ভালো করবে। ধন্যবাদ স্যার। আজকের প্রোগ্রামের আসলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমাদের পাবনাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের এই করোনাকালীন অবস্থাতে আসলে পড়াশোনাটা কিভাবে করা উচিত বা কিভাবে করলে ওরা ভালো করতে পারবে, মূলত এই উদ্যোগ নিয়ে আসলে আজকের প্রোগ্রামটা করা। তো আমি এখন সাফন স্যার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে পাবনাতে অনলাইন শিক্ষা ব্যবস্থা মোটামুটি সব টিচার বা স্কুল পর্যায়ে শুরু করছে, কলেজ লেভেলে শুরু করছে। অনলাইন শিক্ষা ব্যবস্থা প্রকৃতপক্ষেই যথেষ্ট কিনা, শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট কিনা?
হ্যাঁ, ধন্যবাদ রাকিব স্যারকে। আসলে দেখেন, অনলাইন শিক্ষা ব্যবস্থা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট কিনা এইটা আসলে অনেক বিস্তারিত একটা কোশ্চেন। যদি এটাকে এক কথায় বলতে হয়, আমি এক কথায় বলবো যে না, যথেষ্ট না। আপনারা, আমি আমি আমার কথা বলি। আমি পাবনাতে এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলের কেমিস্ট্রি পড়াচ্ছি, এবং এর সাথে আমাদের অ্যাডমিশন লেভেলের এবং এইচএসসি প্রস্তুতিমূলকের যে কোচিং গুলো রয়েছে, আমরা নিজেরা যে শিক্ষক, আমি কিন্তু কখনোই করোনার এই সময়ের আগে কখনো অনলাইনে কিন্তু কখনো ক্লাস দিতে আসি না। ইভেন কেন আমি আসতে আসতে বাধ্য হয়েছি যখন দেখলাম যে আমাদের স্টুডেন্টরা বসে আছে, যারা সবসময়, যাদের সকালটা শুরু হয় ঘুম ভাঙার পর থেকে ছাত্রদের ব্যাচে প্রাইভেট দৌড়াইতে দৌড়াইতে, এবং তারা বাসায় কিন্তু আসা শেষ করে প্রাইভেট শেষ করতে করতে হলো টায়ার্ড হয়ে। এই শিক্ষার্থীরা যখন 17ই মার্চ থেকে দেশের শিক্ষা কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, আহ তারপরে আমরা আমরা কি ভাবছিলাম 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু যখনও হলো না তখন কিন্তু আমরা মানে আসলে বাধ্য হয়েছি স্টুডেন্ট এবং গার্জিয়ান মহলের হচ্ছে এক কথায় বলা যায় চাপে, যে স্টুডেন্টদেরকে পড়াশোনার মধ্যে রাখতে। হ্যাঁ, তারপরেও কি হয়, যেহেতু অনলাইন শিক্ষা কার্যক্রমে কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে যেভাবে আমরা সরাসরি সংস্পর্শ থেকে মূল্যায়ন করতে পারতাম, আমরা কিন্তু সেভাবে কিন্তু কোনোভাবেই কিন্তু পারতেছি না। তারপরেও এর মধ্যে আমরা যতটুকু তাদেরকে মূল্যায়ন করা যায়, তাদের পড়াশোনাটাকে যেন একেবারে স্থবির হয়ে না থাকে, এই পর্যায়ে যতটুকু চালানো যায় আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে চালিয়ে যাচ্ছি। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু স্টুডেন্টদেরও কিন্তু একটা নতুন ভাবে যে একটা পড়াশোনার পরিবেশ আমি দেখেছি, যে আমার যারা স্টুডেন্টরা রয়েছে ওরাও কিন্তু এটাকে এনজয় করতেছে, যে না, এখন এই অবস্থায় একটা নতুন একটা অবস্থাতে পড়াশোনার একটা পরিবেশ, একটা ভার্চুয়াল মিডিয়ায়, সো এরাও কিন্তু ওরা এনজয় করতেছে। তবে আপনার কথার এক কথায় আমি উত্তর বলবো রাকিব স্যার, বাংলাদেশের প্রেক্ষিতে বা যে কোনো প্রেক্ষিতে আমরা যেহেতু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক নিয়ে কাজ করি, এবং আপনারা এখানে হাসান স্যার আছেন, জানি অনলাইন শিক্ষা ব্যবস্থাটা আমরা আমরা যতটা না চালাচ্ছি, হচ্ছে যারা মাধ্যমিক লেভেলের আছে তারা কিন্তু আরো ছোট, তাদের জন্য এটা আসলে হয়তোবা সমস্যার আরো। তো যাই হোক, যতটুকু না পারলে নয়, বাধ্য হয়ে দেশের অবস্থায় স্টুডেন্টের পড়াশোনাটা গতিশীল রাখার জন্য যে হচ্ছে একেবারে যথেষ্ট না, তবে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা এইটা ছাড়া আর কিছুই করতে পারতেছি না। ধন্যবাদ স্যারকে। আমি এখন হাসান স্যার কাছ থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে অনলাইন শিক্ষা ব্যবস্থায় প্রকৃতপক্ষে আমরা যখন যাত্রা শুরু করি ভার্টেক্স এডুকেট, তখন থেকে এই অবধি আসলে গার্ডিয়ান প্লাস অভিভাবক তাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কিনা, যদি একটু বলতেন যে আসলে অনলাইন যে শিক্ষা কার্যক্রম সেটাতে যখন স্বাভাবিকভাবে আমরা শুরু করি নাই অনলাইনে, তখন আর এখনের মধ্যে পার্থক্যটা একটু কাইন্ডলি বলবেন, আসলে গার্ডিয়ান রেসপন্স প্লাস স্টুডেন্টদের মতামতটা আসলে কি? ধন্যবাদ রাকিব স্যার। আমি গতকাল, আমি আপনার প্রশ্নের আলোকেই বলি। সেটা হচ্ছে, আমি গতকাল বেশ কয়েকজন গার্ডিয়ান সাথে কথা বলেছি। তো আমি দুজনকে প্রশ্ন করেছিলাম যে স্যার, আপনার সন্তান আমাদের এই অনলাইনের ইনক্লুড হওয়ার পূর্বে তার পড়াশোনার যে ধারাবাহিকতা, আর বর্তমানে আমাদের এই অনলাইন সেবার আওতায় এসে আপনার সন্তানের যে পড়াশোনার ধারাবাহিকতা বা পড়াশোনার অবস্থা, এ বিষয়ে আপনার ক্ষুদ্র একটু মন্তব্য জানতে চাই। তো উনি বেশ আমাকে সানন্দের সাথেই বললেন যে হাসান ভাই, আসলে বিষয়টা হলো যে বাচ্চারা এরকম মনে হয়েছিল, আমার সন্তান, বিশেষ করে আমার সন্তানের কথা বলবো, যে আমার সন্তান ভেবেছিল এরকম যে পৃথিবীতে আর পড়াশোনা নাই। মোটামুটি 2 মাসের মধ্যে যখন আপনারা শুরু করেন, তা তো 2.5 মাস পর শুরু করলেন। তো এই 2.5 মাসের মধ্যে আমার সন্তান ভেবেছে পৃথিবীতে পড়াশোনা নাই, আর ওর জীবনে কখনো পড়াশোনা করতে হবে না। আমার বাচ্চার সেন্টিমেন্টটা এরকম তৈরি হয়ে গেছিল। তো যখন আপনারা এটা শুরু করলেন, শুরু করার থেকে প্রায় 1 মাস কাছাকাছি টাইম হয়ে গেছে, তো এখন আমার সন্তানের একটা রেগুলারিটি আসছে পড়াশোনার জন্য। সেটা ধরে নেন যে আপনাদের অনলাইন ক্লাস যখন আছে, আপনাদের অনলাইন ক্লাস করছে, পাশাপাশি টিভিতে ক্লাসগুলো যেগুলো হচ্ছে সরকারি উদ্যোগে, সেটাও করছে। এর পাশাপাশি আপনারা যে হোমওয়ার্ক গুলো দিচ্ছেন, সেটা আমরা বিশেষ করে গার্ডিয়ান আপনাদের পরামর্শে, বিশেষ করে আপনি পরামর্শ দিয়েছিলেন যে প্রতিনিয়ত, যেহেতু এখন আমরা সবাই মোটামুটি গভর্নমেন্ট সার্ভিস যারা করে বা যারা ব্যবসায় প্রতিষ্ঠানে আছে বা অন্যান্য প্রাইভেট কোম্পানিতে বা অন্যান্য কর্মের সাথে যারা যুক্ত আছে, এদেরকে আপনি এর আগে একদিন একটু স্পিক দিয়েছিলেন ক্লাসের মাধ্যমে, যে গার্ডিয়ানদেরকে সচেতন করার জন্য
বলেছেন যে আপনি প্রতিনিয়ত কিছু না হলো রাতে অন্তত 1 ঘন্টা আপনার সন্তানের পাশে বসুন। 1 ঘন্টার মধ্যে আপনি আপনার সন্তানের কাছ থেকে মিনিমাম একটা রিপোর্ট নিন যে আজ সারাদিনে সে কি কি করলো। এত কিছু দরকার নেই, ছোট্ট একটা আপনি টোকন তৈরি করুন যে আজকের ডেটে তুমি সকাল থেকে অদ্যাবধি এই সময় পর্যন্ত তুমি কি করলে। হয়তো সে বলবে যে আমি টিভিতে ক্লাস করেছি, যেটা আমাদের জাতীয় সংসদ টিভি থেকে প্রচার করাচ্ছে। হয়তো এর পাশে বলবে যে আমি ভার্টিক্সে ক্লাস করেছি, এক্স ওয়াই জেড হয়তো অন্যান্য টিচারের যাদের হয়তো তারা প্রাইভেট পড়ে বিভিন্ন মিডিয়াতে তারা ক্লাস করেছে। তো এইভাবে কিছু তথ্য দেবে। তথ্য দেওয়ার পাশে আপনি শুধু এতটুকু বলবেন যে তুমি এর বাইরে আর কতটুকু করলে, সন্ধ্যার পর থেকে সাধারণত কোনো ক্লাস নেই, তাহলে এই সময়টা তুমি কি করলে। তো দেখা যাবে যে আপনাকে হয়তো হিসেব দিবে যে হয়তো আমি টিভি দেখেছি, এটা করেছি সেটা করেছি। আপনি কিছু না, জাস্ট 1 ঘন্টা ওকে সময় দিয়ে আপনি সারাদিনের পড়াটা শুধু কমপ্লিট করাই দেন যেগুলো করাইছে। কারণটা হলো যে আমরা যারা অনলাইনে ক্লাস নিচ্ছি সবগুলো ক্লাসে কিন্তু এটা তাদের আইডিতে থেকে যাচ্ছে, অথবা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকছে। প্রয়োজন হলে আপনি ক্লাসটাকে রিপিট আপনি সাথে বসে দেখুন যে ক্লাসটা কি পড়াইছে, টিচার কি পড়ালো, কি নির্দেশনা দিল। হয়তো বাচ্চা অনেক সময় বলে থাকে যে আজকে আমাকে যতটুকু দিয়েছে আমি কমপ্লিট করেছি, কিন্তু সে জায়গায় কিন্তু আপনার দলিল আছে। আপনি চাইলে রিপিট দেখেও বুঝতে পারেন যে কোন কোন সাবজেক্টে কতটুকু পড়া দিয়েছে। তো আসলে উনি ওনার বেশ কিছু এর সাথে আরো যুক্ত করে কথা বললেন। তো উনি ধন্যবাদ দিয়ে বললেন যে আসলে ভার্টেক্সের এই মহৎ উদ্যোগ এই মুহূর্তে এসে, এই সিচুয়েশনের মধ্যে এসে যে বিশেষ উদ্যোগটা নিয়েছে আমরা স্বাগত জানাই। পাশাপাশি আমাদের যে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আপনারা আমাদের বলবেন, আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে আমি আমার জীবন দিয়ে বলি এটা, কারণ সন্তান ছেলে মেয়েরা যারা আছে, আমরা টিচার যারা আছি, প্রত্যেকে কিন্তু একটা যখন করোনা পূর্ববর্তীকালীন সময় ছিল, একটা কাজের কিন্তু ধারাবাহিকতা ছিল। আমি কি বলতে পারবো যে করোনাকালীন সময়ে আমি আমাদের সন্তানের কথা বাদ দিলাম, আমরা কি ঠিক মতো নিয়ম মাফিক কোনো কিছু কাজ করতে পারছি? আমরা কিন্তু তা পারিনি। আমরাও কিন্তু অনেকটাই ভুলে গেছিলাম যে শিক্ষা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, বাচ্চাদের এই সময়ের মধ্যে কি করা যাইতে পারে, রয়েছে এক্সেট্রা অন্য কিছু। আমাদের পরিবারের কাজগুলো কিন্তু আমরা সঠিকভাবে করতে পারিনি, কারণ কিছু কাজ এমন এসেনশিয়াল ছিল যে বাইরে কাজ করা, কিন্তু সেটা কিন্তু আমরা বাড়ি থেকে বের হতে পারিনি। তো সব মিলে আমি এই যে সময়টুকু অনলাইনের আওতায় এসে ভার্টেক্স বাচ্চাদের নিয়ে কাজ করছে, আমি আমার ব্যক্তিগত জীবনেও যেমন আমি এখন একটা সচলতার জায়গায় আসছি, আমি একটা নিয়মিত নিয়মতান্ত্রিক উপায়ে কাজ করতে পারছি, তেমনই ভাবে আমার সন্তানরা যারা এই অনলাইনের আওতায় আসছে, যে গার্ডিয়ানরাও তার সাথে সহযোগিতা করছেন, আমি মনে করি আমাদের এই 3টা শ্রেণীর প্রত্যেকের জীবনের একটা নতুন নিয়মতান্ত্রিক একটা রুটিন তৈরি হয়েছে, যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মিনিমাম কি কাজগুলো করতে হবে যেগুলো এসেনশিয়াল, যেমন আমাদের খাওয়া নাওয়া, ঘুম, যেমন আমাদের নামাজ কালাম, এগুলো যেমন একটা এসেনশিয়াল কাজ প্রত্যেক দিনের, ঠিক আজকে আমাদের ভার্টেক্স পরিবারের শিক্ষার্থীদের নিয়ে আমাদের নিয়মিত একটা গার্ডিয়ান এবং টিচারদের একটা নিয়মিত রুটিন তৈরি হয়েছে। তো সেজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি করোনা পূর্ববর্তীকালীন বা সময়টা অনেক ভালো ছিল। যখন করোনা শুরু হয়েছে, যখন আমরা অনলাইন সেবা চালু করিনি, তখন আমি মনে করছি আমাদের একটা জীবনে একটা কালো অধ্যায় গেছে, সেটা শিক্ষার্থী এবং শিক্ষক সবারই। আর পাশাপাশি অনলাইন সেবা শুরু করার পর যতটুকু হয়েছে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বলতে পারি 100% আমরা দিতে পারছি না সন্তানদের, তবে আমরা আমাদের প্রচেষ্টার সর্বোচ্চ দিয়ে কাজ করছি। এবং আমার সন্তানেরা যারা এখানে নিয়মিত কাজ করছে, যারা আমাদের কাজ বুঝিয়ে দিচ্ছে, যারা আমাদের কথা শুনছে, তারা তাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে। ধন্যবাদ রাকিব স্যার। ধন্যবাদ হাসান স্যার। আজকে আমার আরেকটা কোশ্চেন থাকবে ইঞ্জিনিয়ার সাফওয়ান স্যারের কাছে, যে প্রকৃতপক্ষে আপনি তো এইচএসসি বা উচ্চ মাধ্যমিক লেভেল নিয়ে কাজ করেন, পড়াশোনার মধ্যে বা পড়াশোনায় আসলে শিক্ষার্থীদের মূল সমস্যাটা কি? মানে জাস্ট অল্প কথায় বলবেন যে শিক্ষার্থীদের মধ্যকার কি সমস্যা আসলে বিদ্যমান। যদি এক লাইনে বলতে হয়, সেটা হচ্ছে স্টুডেন্টরা পড়াশোনা থেকে মজা নিতে যখন পারে না, সে যখন একটা বিষয় পড়তেছে বা সেই বিষয়টা সে আনন্দের সাথে পড়তে পারতেছে না, তখন সে পড়াটার ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে। এইটা হলো 1 নাম্বার সমস্যা। এবং সেকেন্ড সমস্যা আমি বলবো যেটা পাবনা শহরে ব্যাপকভাবে বিদ্যমান, সেটা হচ্ছে যেটা ফিল করে এইচএসসি লেভেল এবং বিশেষ করে অ্যাডমিশন লেভেলের স্টুডেন্ট এবং এইচএসসি লেভেল দুইটাই, তারা হলো টিচার সিলেকশন।
এই দুইটা যখন একত্রিত হয়ে যায়, আমি দেখেছি, আমি নিজ টিচার থেকে সিলেকশন। বলতেছি, আমি 2013 সাল থেকে পাবনাতে পড়াচ্ছি। আমরা যে সকল স্টুডেন্টদেরকে পাই, যখন স্টুডেন্টকে দেখি যে স্টুডেন্টটা এতটা ডিপ্রেশন হয়ে পড়ে। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা যেরকম, আমরা কিন্তু সকলেই জানি যে আমাদেরকে কিন্তু রেজাল্ট, স্কোর, ইউনিভার্সিটির অ্যাডমিশনের মতো খুবই একটি কঠিন প্রতিযোগিতা অতিক্রম করে একটা স্টুডেন্টরা কিন্তু একটা ভার্সিটিতে বা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে কিন্তু চান্স পেতে হয়। সো এই প্রতিযোগিতা সামনে নিয়ে যখন একটা এসএসসি লেভেলের স্টুডেন্ট একটা সে কি পড়তেছে, সে পড়ার আনন্দটা থেকে সে বঞ্চিত হচ্ছে, এবং সে টিচারের সিলেকশনের অভাবে সে পড়াশোনা থেকে আনন্দটা পাচ্ছে না, তখন আসলে সে অনেক বড় ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। সো আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে এটা অনেক বড় প্রাপ্তি। পাবনাতে আসার পর থেকে আমি এটা অনেক বড় প্রাপ্তি পেয়েছি যে আমাদের টু ইঞ্জিনিয়ার্স পরিবারের সে যখন কোন স্টুডেন্ট এসেছে, তাকে অন্তত পড়াশোনার সাথে আনন্দ এবং তার যেই একটা ডিপ্রেশন ভাবটা ছিল, সেই ডিপ্রেশন ভাবটা একটু হলেও কাটিয়ে তার জীবনের সফলতার সামনে কিছু একটা মানে হতে পেরেছি আমরা। এবং এটা অনেক ভালো লাগে যে আমাদের অনেক স্টুডেন্টরা রয়েছে যে, বা আমাদের এমন কোন স্টুডেন্ট আসলে যে কি এমন কোন প্রতিষ্ঠান নাই বাংলাদেশের যেখানে আমাদের স্টুডেন্টরা নাই। সমস্ত জায়গাতে আমাদের স্টুডেন্টরা রয়েছে, এবং সেই সকল স্টুডেন্টদের যেই হচ্ছে ইন্সপিরেশন আমাদের, এবং সেই সকল স্টুডেন্টদের জন্যই আমাদের স্বপ্নটা আরো বড় হচ্ছে যে পাবনার জন্য অনেক বড় একটা কিছু করা, যাতে পাবনা শহরের এই যেই এত মেধাবী স্টুডেন্ট গুলা রয়েছে আসলে তাদের মেধাটা যেই মানের, সেই মানের পর্যায়ে যেন আমাদের হাত ধরে যেন তারা পৌঁছাতে পারে। বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি সাপন স্যারের একটা কথা একটু ধন্যবাদ স্যার। সাথে করতে চাই। আমি সাপন স্যারের কথার সাথে আমি একটু কথা বলতে চাই। সেটা হলো যে স্যার টিচার সিলেকশন যে বিষয়টা আপনি নিয়ে আসছেন, আমি পাবনার এই শিক্ষার্থীদের সাথে যুক্ত স্বল্পতম টাইম, প্রায় 12 বছর যাবত। তো সেখানে আমরা যদিও নিজ ক্লাসে কাজ করে থাকি, নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক। তো সেখানে আমি যেটা ফলো করেছি, লক্ষ্য করেছি, সেখানে যে সমস্যাগুলোর মধ্যে যেটা আছে যে টিচার সিলেকশন বলতে কিছু সময় শিক্ষার্থীরা এমন করছে যে যেহেতু আমাদের পাবনাতে কিছু সমস্যা রয়েছে, যেমন রয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, অ্যাভেলেবল কলেজ নেই। স্বল্প সংখ্যক যে কলেজগুলো, সেই কলেজগুলোতে দেখা যাচ্ছে যে তুলনামূলক স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি। পাশাপাশি এখানে যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়রা আছেন, তাদের প্রাতিষ্ঠানিক যে কর্মচাপ, যার কারণে দেখা যাচ্ছে যে ইন্টারমিডিয়েটের বাচ্চাদের যে পরিমাণে সময় দেওয়া দরকার, যেভাবে তাদের নার্সিং করা দরকার, আসলে তাদের ওইভাবে হয়ে ওঠে না। সেটা প্রাতিষ্ঠানিক কাজ তাদের সংখ্যার উপরে এমন ভাবে ভাগ করে দিয়ে আছে যে হয়ে ওঠে না পর্যাপ্তভাবে কেয়ার নেয়ার। তো এর বাইরে বাচ্চাদের কিছু প্রবলেম আমিও লক্ষ্য করেছি যে এরা কি করছে, দেখা যাচ্ছে যে হয়তো সেশন শুরু হয়েছে, শুরু হওয়ার পর ম্যাথ 3 টিচারের কাজ যাচ্ছে, 3টা টিচার সে পড়ছে নিয়মিত, কেমিস্ট্রি 3টা টিচারের কাজ যাচ্ছে, ফিজিক্স 4টা টিচারের কাজ যাচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যে সে কোন টিচারের কাজ পড়বে, এই পড়ার সিদ্ধান্ত নিতেই তাকে 6 মাস টাইম লাগছে। তো দেখা যায় যে 2 বছরের একটা সেশনে এই টিচার সিলেকশন করতে সে কি 6 মাস পর। তো একজন টিচার যিনি হয়তো 6 মাসের মধ্যে এই বিভিন্ন টিচার কাজ যখন দৌড়ানোর পর 6 মাস পর যখন ফিক্স করলো আমি অমুক স্যারের কাজ করবো, তখন কিন্তু সেই টিচার বেশ কিছু চ্যাপ্টার শেষ করে ফেলেছে বা একটা তার সিলেবাসের একটা বড় অংশ শেষ করে ফেলছে। আর ইন্টারমিডিয়েটে তো আসলে এমন তো না যে সে চাইলেই রাত দিন পড়ে 7 দিনের মধ্যে একটা সাবজেক্টকে আয়ত্তে নিয়ে আসবে। এ তো জেএসসি বা এসএসসি এই সিলেবাস গুলোর মতো না। তো সেখানে আসলে আমি টিচার সিলেকশন বলবো যে বাচ্চাদের এই সমস্যাগুলো আসলে বড় আকার ধারণ করে, এবং সেই আকারগুলো ধারণ করা সেই ফলগুলো সে ভোগ করে রেজাল্টের উপরে দিয়ে। আর রেজাল্টের ক্ষেত্রে আমাদের সন্তানদের মধ্যে কিছু প্রবণতা রয়েছে, যেহেতু পাবনার যারা পড়াশোনা করছে, আমরা কম বেশি যাদের সাথে যুক্ত আছি, তাদের জীবন চলাচলের উপরেই অবজারভেশন করে যেটা পাই, সেটা হলো যে অন্যান্য শহরের তুলনায় তো আমরা অনেক সময় চিন্তা করি যে ঢাকার ছেলে মেয়েরা কি করছে, রংপুরের ছেলে মেয়েরা কি করছে, বা যশোরের ছেলে মেয়েরা কি করছে, জাতীয় মেধায় কোন জেলা থেকে কি পরিমাণে আসছে। তো আমাদের পাবনার সন্তানদের উদ্দেশ্যে যারা আজকে প্রোগ্রাম দেখছো, আমি তাদের বিশেষভাবে অনুরোধ করব, হয়তো তোমরা অনেকে আমার পরিচিত আছো, আবার যারা পরিচিত নেই তাদের উদ্দেশ্য, সবাইকে মিলেই আমি উদ্দেশ্য করে বলি,
বা আমার এই নিম্ন মাধ্যমিকে যে সন্তানরা আছে তাদের উদ্দেশ্যে বলি। বিশেষ করে ইন্টারমিডিয়েটে ওঠার পর ঢাকার একটা বা খুলনা বলি বা রংপুরের ছেলেমেয়েরা যারা আছে, তারা ফার্স্ট ইয়ারের প্রথম দিন থেকেই তারা একটা টার্গেট নিয়ে আমি কোথায় পড়াশোনা করব, আমার লাইফের যে এই যে বিগত 10 বছরের যে একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা আমার কি ছিল, বাবা মা কি স্বপ্ন দেখেছে, আমার পরিবার কোন স্বপ্ন দেখেছে, আমি কি হতে চাই, এই চিন্তাটা মাথায় রেখে যখন একটা সন্তান ফার্স্ট ইয়ারের প্রথম দিন থেকেই লক্ষ্য নির্ধারণ করে একটা ডেইলি রুটিন তৈরি করে, সাপ্তাহিক রুটিন তৈরি করে, মান্থলি রুটিন তৈরি করে, তখন সেই সন্তানের পড়াশোনার যে লক্ষ্যটা সেটা কিন্তু অনেক হাই হয়ে যায় এবং তার নিয়মানুবর্তিতার মধ্যে সে চলে আসে। তখন কিন্তু তার প্রয়োজন কি কি সেগুলো বুঝতে পারে এবং তখন কিন্তু সেই সন্তানগুলো আগাতে পারে। এবং অন্য ডিস্ট্রিক্টের, বিশেষ করে যারা আমরা জাতীয় মেধা যে ডিস্ট্রিক্টের সন্তানরা সবচেয়ে বেশি অবদান রাখে, যারা বেশি সংখ্যক বাচ্চা অবদান রাখছে, তাদের মধ্যে কিন্তু এই প্রবণতাগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার মানে প্রাণপ্রিয় সন্তানদের উদ্দেশ্যে বলছি যে আমাদের পাবনার সন্তানদের মধ্যে এই প্রবণতাটা বেশি থাকে যে ঠিক আছে ফার্স্ট ইয়ার উঠেছি, 6 মাস আগে বিভিন্ন টিচারের কাছে ঘুরবো, তারপর একটা করে সাবজেক্টে টিচার সিলেকশন করবো, এরপর আমরা পড়াশোনা শুরু করব। এদিকে দেখা যাচ্ছে যে 6 মাস পর তার অবস্থাটা খুব বেশি ভালো অবস্থানে দাঁড়াইছে বলে আমার কাছে মনে হয় না। যদিও ভুক্তভোগী আমার মনে হয় সাপন স্যার ভালো বলতে পারবে এ বিষয়ে, আমি একমত কিনা আমি জানি না। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে টু ইঞ্জিনিয়ার্স এর আরেকজন আমাদের শ্রদ্ধেয় টিচার ইঞ্জিনিয়ার সাজ্জাদ স্যার, উনি কমেন্ট বলছে আপনাদের উদ্দেশ্যে, স্যার আপনারা কেমন আছেন? হাসান স্যারকে জিজ্ঞেস করছে, সাফন স্যার বলছে কেমন আছেন। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে, ভার্টেক্স এডুকেয়ার এবং টু ইঞ্জিনিয়ার্স এর অনেক স্টুডেন্ট। একটা কমেন্ট আমি প্রথমত বলি হাসান স্যারের উদ্দেশ্যে, আমাদের স্টুডেন্ট ক্লাস 8 এর রাদিয়া মেহজাবিন তোহা, আপনাদের অধ্যায়ভিত্তিক শীট দেয় এবং ঘন ঘন পরীক্ষা নেওয়া আব্বু আম্মু দুজনেরই পছন্দ। সত্যিকার অর্থে বলতে এইসব কথাগুলো সত্যিকার অর্থে ভালো লাগে যে আসলে আমরা এত পরিশ্রম করতেছি, যার আসলে ফলটা আমরা পাচ্ছি ভার্টেক্স এডুকেয়ার। আবার অনেকে আর একটা স্টুডেন্ট কমেন্ট করছে, এমডি আমিরুল ইসলাম, আপনাদের প্রতিটি কথা নির্দেশ আমাদের সামনে পথ চলার জন্য অনেক ইম্পর্টেন্ট, কেউ যদি আপনাদের নিষেধ মতো চলে ইনশাল্লাহ ভালো করবে। সত্যি অর্থে হাসান স্যারের এইমাত্র যে কথাগুলো আসলে বাস্তব সত্য কথা। আপনার এইচএসসি লেভেলের স্টুডেন্ট বলেন, যে লেভেলের স্টুডেন্ট বলেন, পাবনাতে স্বাভাবিকভাবে মাধ্যমিক লেভেলের স্টুডেন্টদের শুধুমাত্র চলে অসুস্থ প্রতিযোগিতা। আসলে বেসিক্যালি ভালোভাবে শিখে যাওয়া কোনো কিছু আসলে শেখার চাইতে তারা মনে করে নম্বর বেশি পাওয়াটাই তারা বেশি প্রাধান্য দেয়। আমি আমার শ্রদ্ধেয় অভিভাবক যারা গার্ডিয়ান আছেন তাদেরকে বলবো, আসলে দেখেন মাধ্যমিক লেভেল বা যে লেভেলেই আপনার বাচ্চাটা পড়ুক, ভর্তি পরীক্ষা যখন দিবে তখন স্বাভাবিকভাবে কিন্তু আপনাদের এই মার্কস আসলে কোনো ম্যাটার করবে না। আসলে বাচ্চা বেসিক্যালি একটা জিনিস ফিজিক্স কেমিস্ট্রি বা বিজ্ঞান ম্যাথ যেটা শিখে যাচ্ছে সেটাই আসলে বেশি গুরুত্বপূর্ণ। আমি এখন একটা কোশ্চেন করবো হাসান স্যারের কাছে যে ভার্টেক্স এডুকেয়ার আসলে পাবনার আমরা মাধ্যমিক লেভেল নিয়ে কাজ করি, তো আপনার প্রতিষ্ঠান ভার্টেক্স এডুকেয়ার বেসিক লেভেল স্ট্রং করার জন্য আপনার টিচার পরিষদ প্লাস আপনারা কতটুকু ভালো মনে করতেছেন যে না আমরা বেসিক্যালি ভালো পড়াচ্ছি, সে স্টুডেন্ট যত কমই হোক। আমরা তো স্বাভাবিকভাবে শুরুই করি আসলে কিছু সংখ্যক বাচ্চা দিয়ে, আমাদের ভার্টেক্স এর যাত্রা খুবই স্বল্প সংখ্যক বাচ্চা দিয়ে। আল্লাহর রহমতে আজকে 2020 সাল, যেখানে আসলে আমাদের শ্রদ্ধেয় গার্ডিয়ান এবং আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী তাদের দোয়া এবং ভালোবাসাতে আজকের এই অবস্থা। তো আমি কোশ্চেনটা করবো, স্যার আপনার প্রতিষ্ঠান বেসিক স্ট্রং করতে আপনার প্রতিষ্ঠানের ভূমিকাটা কতটুকু রাখেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ রাকিব স্যারকে। আমি প্রথমে তোহা যে কমেন্টটা করেছো তোহাকে ধন্যবাদ দেই। প্রথমে তোহা তোমার উদ্দেশ্যে সবাইকেই জানাই আর কি, যে আসলে আমরা যারা শিক্ষক আমরা গার্ডিয়ানের কাছে সাধারণত ভালো হই সবসময়, যারা আমরা দায়িত্ব নিয়ে কাজ করি, আমরা শিক্ষক যারা আমরা আছি আমরা গার্ডিয়ানের কাছে ভালো হই, কিন্তু সর্বদা সব সময় যখন করার শাসন নিয়ে তোমাদের সামনে দাঁড়াই তখন আমরা সব শিক্ষকই, আমি সকল শিক্ষকই বলবো না, আমরা কিছু শিক্ষক আছি যারা তোমাদের কাছে খারাপ হয়ে যায়। তবে সবসময় বলি শুধু আমি একজন শিক্ষক হিসেবে
না, তোমার গার্ডিয়ানও তোমার কাছে একসময় খারাপ হয়ে যান যখন তোমার কল্যাণের জন্য কোনো কঠোর নীতি প্রণয়ন করেন অথবা কঠোর সূত্র অ্যাপ্লাই করেন তোমার ক্ষেত্রে। স্বাভাবিকভাবে তখন তোমার বাবা মা তারা লালন পালন করছে, তারা তোমার জীবনের জন্য সবচেয়ে বেশি অবদান রাখছে, তারা খারাপ হয়ে যান। আমরা কিছু অংশ অবদান রাখার চেষ্টা করছি, সেখানে আমরাও খারাপ হই। হয়তো আজকে তোমাদের কাছে এই খারাপ লাগাটা থাকতে পারে, কিন্তু যখন একদিন তোমরা এই দেশের চালিকা শক্তিতে, এই দেশের বড় একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বিশেষ অবদান রাখবে, তখন হয়তো আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটুকু তোমাদের মনে হবে, আর তখনই তোমরা হয়তো আমাদের ভালো বলবে যে না স্যাররা ভালো করেছিল। তো রাকিব স্যার যে প্রশ্ন করেছেন আসলে বেসিক স্ট্রং বিষয় নিয়ে, আসলে বেসিক স্ট্রং বিষয় নিয়ে আমরা প্রত্যেকটা টিচারের কাছে আমাদের যারা আমরা সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমরা যা ছায়া শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কোচিং গুলো আমরা কাজ করছি, সকল শিক্ষকের কাছে গার্ডিয়ান যান কিন্তু প্রত্যেকে কিন্তু একই প্রশ্ন করেন, আমার সন্তানের বেসিকটা মজবুত চাই। অধিকাংশ গার্ডিয়ান কিন্তু এই প্রশ্নটা প্রত্যেক টিচারকেই করেন যে আমার বাচ্চাটার বেসিক তৈরি করে দেবেন, যাতে ইন ফিউচার আমার সন্তান যে কোনো মানে প্রবলেমে বা যে কোনো সিচুয়েশনে যে কোনো প্ল্যাটফর্মে যে আমার বাচ্চা কম্পিটিশনে দাঁড়াতে পারে, নিজেকে সেইভাবে তৈরি করতে পারে। এখন আসলে আমাদের ভার্টেক্সটা ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের যাত্রা 2018 সালে, আনঅফিসিয়ালি 2017 সালের আগস্টের 5 তারিখ থেকে যাত্রা শুরু করে মাত্র 7 জন স্টুডেন্ট নিয়ে। আমি আগেই একটু ইতিহাস বলে নেই যে 2017 সালের আগস্টের 5 তারিখ শুক্রবার সকাল 10টা মাত্র 7 জন স্টুডেন্ট নিয়ে যাত্রা শুরু করে ভার্টেক্স এডুকেয়ার আনঅফিসিয়ালি। অফিসিয়ালি 2018 সালের জানুয়ারির 3 তারিখ ভার্টেক্স এডুকেয়ার মাত্র 37 জন স্টুডেন্ট নিয়ে যাত্রা শুরু করে অফিসিয়ালি ভাবে, এবং তারপর থেকে আজকে বর্তমান ভার্টেক্স এর অবস্থান। এটা আমি প্রথমত ধন্যবাদ জানাবো আল্লাহ তাআলাকে, যে আল্লাহ তাআলা তার অশেষ মেহেরবানি আমাদের উপর রেখেছিলেন। ধন্যবাদ জানাবো অভিভাবক শ্রেণী, শুভাকাঙ্ক্ষী, আমার পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ যারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ জানাবো ভার্টেক্স এডুকেয়ার উপদেষ্টা পরিষদ, যাদের সুনির্দিষ্ট দিক পরিকল্পনা প্রণয়ন এবং দিক নির্দেশনার মাধ্যমে আমরা যারা ভার্টেক্স এর এই প্রতিদিনের শ্রমিক কাজ করেছি, আমার কি বলবো, আমার কলিগ বর্গ যারা অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের দ্বারা আজকে ভার্টেক্স এর বর্তমান অবস্থান আলহামদুলিল্লাহ। আর বেসিক স্ট্রং বিষয়ে যে প্রশ্নটা করেছেন, ভার্টেক্স এডুকেয়ার আসলে সবসময় মাথায় একটা বিষয় চিন্তা করে, সেটা ভার্টেক্স এর সিদ্ধান্ত যে একটা বাচ্চাকে আমরা যেটা দিব সেটা যেন বাচ্চাটা শতভাগ নিতে পারে। আমরা কতটুকু দিব, যতটুকু বাচ্চা নিতে পারবে এবং সেটা ধারণ করতে পারবে, এবং ধারণ করতে পারবে যখন একটা সন্তান, একটা শিক্ষার্থী, তখন সেটা কিন্তু সে ওইটাকে আশ্রয় করে ভবিষ্যৎ জীবনে পথ চলতে পারবে। কিন্তু ধারণ যদি না করতে পারে তাহলে কিন্তু সে ভবিষ্যৎ জীবনে তাকে কোনো কাজ দেবে না। এর পাশাপাশি আমাদের কিছু কাজ থাকে যেটা আমরা সর্বদা সবসময় বাইরে বলি না, সত্যি কথা বলতে সর্বদা বাইরে বলি না। আমরা বাচ্চাদের নিয়ে সেটা পর্যালোচনার মাধ্যমে তাদেরকে আমরা সহযোগিতা করি। বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আমি শুধু বেসিক বিষয় নিয়ে বলবো, যে করোনা পরিস্থিতির বাইরে আসলে আমরা ক্লাসে সেবা দিই, সেটা আমাদের চেষ্টা থাকে একটা বাচ্চাকে মূল বইটাতে পুঙ্খানুপুঙ্খ ভাবে যেন বোঝানো যায় এবং টিচাররা সেভাবে ক্লাস নেন একদম মূল বই থেকে। কোনো হ্যান্ড নোটের সহযোগিতা কোনোভাবেই নেওয়া হয় না। শুধুমাত্র যেটা আমরা জানি যে কারণ বা গ্রামারগত বিষয় আছে, রিটার্ন পার্ট, সেগুলোতে কিছু বাচ্চা যারা অপেক্ষাকৃত দুর্বল তাদেরকে কিছু নোট আকারে দিয়ে সহযোগিতা করা হয়। আর বর্তমানে যে করোনা পরিস্থিতির মধ্যে আসলে বাচ্চাদের সম্পূর্ণরূপে ক্লাসে নিয়ে, এই অনলাইন ক্লাস নিয়ে ক্লাসে বাচ্চাকে বোঝানো এতটা সম্ভবপর না। তারপর আমরা চেষ্টা করছি, পাশাপাশি আমরা কিছু বিকল্প কাজ করেছি, যে পেপারস আকারে বাচ্চাকে এমন কিছু দেয়া যেন বাবা মা নিয়ে বসতে পারে। কারণ আমরা প্রথমে সহযোগিতা চেয়েছি প্রত্যেকটা গার্ডিয়ানে যে আপনার সহযোগিতা লাগবে, কারণ বাবা মা আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক প্রত্যেকটা সন্তানের জন্য। বাবা মার উপরে, ভাই বোনের উপরে কখনো বড় শিক্ষক আমরা কখনোই না, বর্তমান সময় এবং অন্য সময়ের জন্য আমি বলবো, আমি ব্যক্তিগত এটা আমার অপিনিয়ন। তো সেক্ষেত্রে আমরা গার্ডিয়ানে যখন সহযোগিতা চেয়েছি, গার্ডিয়ান পক্ষ আমাদের বলেছে যে আপনারা এমন কিছু দিন যে যাতে আমি আমার সন্তানকে, কিছু গার্ডিয়ান এমন বলছেন এমন কিছু দিন যাতে আমার সন্তানকে নিয়ে আমি বসে বলতে পারি এটুকু পড়ে উঠতে হবে। তো
তো যার কারণে আসলে বিকল্প ওয়েতে বর্তমান সিচুয়েশনের উপর লক্ষ্য করে আমরা অধ্যায়ভিত্ত কিছু পেপারস তৈরি করেছি, যেন একটা সন্তান সে টিক চিহ্ন যেহেতু আছে, আমাদের আছে সৃজনশীলের ক খ, যেগুলো মুখস্থ বিদ্যা, এগুলো মুখস্থ রাখতে হয়। তো সেই সুবাদে আমরা কিছু পেপারস তৈরি করে হাতে ধরিয়ে দিয়েছি, যাতে একজন গার্ডিয়ান তিনি শিক্ষক সেজে তার সন্তানকে মিনিমাম হলেও, এটা আমি মিনিমাম কথা বলছি, কারণ অনেক গার্ডিয়ানই আছেন যারা আমার সরাসরি শিক্ষক, আমাদেরকে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা তাদের আছেন, তারা নরমালি পড়াতে পারবেন, কিন্তু যে আমাদের এই গার্ডিয়ান মহলের বড় একটা অংশ আছেন তারা হয়তো বা সেইভাবে পড়াতে পারবেন না। যার কারণে মূলত ওই সমস্ত গার্ডিয়ানকে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে মূলত আমরা কিছু পেপারস তৈরি করে এই সমস্ত বাচ্চাদেরকে সহযোগিতা করছি। আর বেসিকের বিষয়ে সর্বদাই আমরা সবসময় বাচ্চাদের বলি যে তোমার মূল বইটাকে অঙ্কনপক্ষ রূপে বিশ্লেষণমূলক ভাবে তোমাকে শিখতে হবে এবং অর্জন করতে হবে, এবং আমরা ক্লাস ওই ধাঁচেই নেই, যাতে একটা বাচ্চা বেসিকটা যেন সবসময় অনেক স্ট্রংফুল হয়। জি স্যার, ধন্যবাদ থ্যাংক রাকিব। ইউ। এখন আমি আমি সাফওয়ান স্যারের কাছে একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে সেম কোশ্চেন, যে আপনারা টু ইঞ্জিনিয়ার্স মূলত আপনারা এইচএসসি লেভেল নিয়ে কাজ করতেছেন, তো আপনাদের আসলে অ্যাডমিশন বা আপনাদের থেকে পড়ে পড়ে আসলে স্বাভাবিকভাবে বিগত সালে অনেক সাফল্য আপনাদের হাতে, এমনকি পাবনাতে এখন আপনাদের সুপরিচিত নাম টু ইঞ্জিনিয়ার্স। তো পাবনাতে পাবনার ছেলে মেয়েদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে ভালোভাবে বা একটা শিক্ষার্থীদের অ্যাডমিশন লেভেল বা ভর্তি পরীক্ষা, তো আমরা স্বাভাবিকভাবে বলি ভর্তি যুদ্ধ, সেই যুদ্ধকে জয় করতে হলে বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিভাবে আসলে পড়াশোনাটা করা দরকার। আপনি নিজে কেমিস্ট্রি পড়ান, সাফন কেমিস্ট্রি সলিউশন আপনার প্রতিষ্ঠানে, মানে আপনাদের সাথে আছে সাজ্জাদ ফিজিক্স। তো আপনারা কিভাবে আসলে পড়াটা পড়াচ্ছেন পাবনার শিক্ষার্থীদের, একটু যদি বলতেন। ধন্যবাদ রাকিব স্যারকে। আসলে আমাদের টু ইঞ্জিনিয়ার্স এর একটা প্রতিপাদ্য কথা আছে, সেটা হচ্ছে গিয়ে যেটা দিয়ে আমরা আমাদের স্টুডেন্টরা আসলে আমাদের কাজ কিন্তু দেখেন, আমি এখানে হাসান স্যারকে বলি, আপনারা কিন্তু 8, 9, 10, 8 পর্যন্ত আপনাদের কার্যক্রমটা রয়েছে এবং 9, 10ও আপনাদের অচিরেই শুরু হবে। তার মানে আমরা কিন্তু মাধ্যমিক পর্যন্ত কিন্তু স্টুডেন্টদেরকে বের করে দিচ্ছেন। জাস্ট আশা করি যে স্টুডেন্টরা মাধ্যমিক পর্যায়ে বের হয়ে যাচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে, সে সাফল্যের সাথে বের হচ্ছে। একটা স্টুডেন্টকে এইটা আমরা আমাদের কাছে আসার পর থেকে ফার্স্টে কিছুদিন তাদেরকে আমরা নতুন স্টুডেন্টদেরকে আমরা মোটিভেশনের মধ্যে রাখি। যেমন স্টুডেন্টদেরকে আমি ফার্স্টে যে কথাটা বলি যে তুমি প্রত্যেকে কিন্তু ইওর এইম ইন লাইফ প্যারাগ্রাফ বা কম্পোজিশনটা কিন্তু লিখেছো, এমন কোন স্টুডেন্ট কিন্তু নাই যে এইম ইন লাইফ বা ইওর এইম ইন লাইফ প্যারাগ্রাফ বা কম্পোজিশন লিখে না। এখন সবাই দেখা যায় ইওর এইম ইন লাইফ প্যারাগ্রাফ বা কম্পোজিশনটা আমাদের ইংরেজি সেকেন্ড পেপার বইতে আই আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আই ওয়ান্ট টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার বা আই ওয়ান্ট টু বিকাম এ টিচার, এগুলা কিন্তু লিখি, অর্থাৎ বইয়ের যে ভাষাটা সেটা। এখন তারপরেও স্বাভাবিকভাবে কিন্তু যে কোনো একটা শিক্ষার্থীর, বিশেষ করে যার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, তার এবং তার ফ্যামিলি তাকে নিয়ে কিন্তু এক্সপেকটেশন থাকে, সে হয় তার শরীরে একটি সাদা অ্যাপ্রন করবে, অথবা সে একজন ইঞ্জিনিয়ার হবে, অথবা সে একটি ভালো ইউনিভার্সিটিতে কোন একটি সাবজেক্টে পড়বে। এটা কিন্তু যে কোনো সায়েন্সের স্টুডেন্টের একটি সাধারণ জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। একজন স্টুডেন্ট যখন তার জিএসসি এসএসসি লেভেলটা পার করে আমাদের কাছে আসে, তখন আমরা প্রথমেই তাকে যে ওরিয়েন্টেশন ক্লাসটাতে আসে সেইটাকে তার জীবনের লক্ষ্য সম্পর্কে একটু সচেতন করে। এবং এবং রাকিব স্যার আপনাকে আমি বলতে চাই, এবং আমরা দেখেছি সত্যি আসলে যখন স্টুডেন্টদেরকে আমরা এই জীবনের লক্ষ্য সম্পর্কে সচেতন করে তাকে এই গুরুত্বটাকে বুঝাই, সে আসলেই বুঝতে পারে যে না, এইচএসসি লেভেলটা তার জন্য কি বড় গুরুত্বপূর্ণ, যে এইচএসসি লেভেলের একটি দিন একটি সময় আসলেই কিন্তু তার জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং হ্যাঁ, যে সকল স্টুডেন্টরা আসলে এই গুরুত্বটাকে বুঝে সে কিন্তু সে অনুযায়ী কাজ করেছে, সে কিন্তু আসলেই কিন্তু সে সাফল্য হয়েছে। এমন অনেক সাফল্যের সাক্ষী কিন্তু পাবনা শহরের কিন্তু অনেক স্টুডেন্ট হয়ে আছে। সো রাকিব স্যার, আপনি আমাকে যে কোশ্চেনটা করেছেন, আসলে এইচএসসি স্টুডেন্টের কি করা উচিত, আসলে জীবনের লক্ষ্যটাকে স্থির করা উচিত। যেমন আমাদের কিন্তু একটা কথা আমরা প্রায় স্টুডেন্টদেরকে বলি, আমরা শিক্ষক মানুষ, যে এপিজে আবুল কালামের আজাদের একটি কথা, যে স্বপ্ন কিন্তু সেটা না যেটা তুমি ঘুমায় দেখবা, স্বপ্ন কিন্তু সেটাই যে স্বপ্নটা কিন্তু তোমাকে ঘুমাতে তোমাকে বাধা করবে, যেই স্বপ্ন পূরণের জন্য কিন্তু তুমি বাধ্য হয়ে থাকবা, সেটাই কিন্তু তোমার স্বপ্ন হওয়া উচিত। সো আমরা চাই
আমরা আমরা এটা করি যে আমাদের এসএসসি লেভেল এবং এসএসসি লেভেলের পরে অ্যাডমিশনের যে স্টুডেন্ট গুলো রয়েছে ওদেরকে এই মোটিভেটে কাজ করতে চাই, এবং বিশেষ করে একটা স্টুডেন্ট সাধারণত সায়েন্সে যারা থাকে, সায়েন্সের মেন সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। সাধারণত যে কোনো স্টুডেন্ট যখন মেডিকেলে টার্গেট থাকে সে কিন্তু বায়োলজি, কেমিস্ট্রিকে মেন টার্গেট রাখে, এর সাথে ফিজিক্স, এর সাথে সাধারণ জ্ঞান এবং ইংলিশ এইভাবে সে পড়ে যায়। এবং যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে সেই ক্ষেত্রে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশের কিন্তু মেন টার্গেটটা থাকে। আমাদের কিছু এক্সক্লুসিভ প্রোগ্রাম আমরা করি। আমাদের আপনারা সামনে হয়তো অচিরেই দেখতে পারবেন টু ইঞ্জিনিয়ার্স থেকে, টু ইঞ্জিনিয়ার্স এর পাবনাতে ইঞ্জিনিয়ারিং কোচিংটা শুরু হবে ইনশাল্লাহ। এবং আমাদের এই বছর থেকে আমাদের প্ল্যান আছে, আমাদের মধ্যে যে সকল স্টুডেন্ট গুলা প্রচন্ড তুখর এবং যারা আসলেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেছে এবং যারা আসলেই মেডিকেলে পড়তে চায় এবং স্বপ্নটাকে তারা সেভাবে লালন পালন করতেছে, আমাদের তাদেরকে নিয়ে কাজ চলতেছে যে তাদের একাডেমিককেই তাদের মজবুত ভিত্তিটা গড়ে তোলা, যাতে করে তাদের আসলে সাফল্যটা হয়। এবং এইটার সাথে সাথে আমরা আমাদের স্টুডেন্টদের সফলতার ইটা আরো ভারী হয়, আমাদের স্টুডেন্টরাকে যেন তারা ভালো জায়গায় চান্স পেতে পারে এবং এর মাধ্যমে যেন আমাদের টু ইঞ্জিনিয়ার্স পরিবার মাধ্যম হিসেবে কাজ করতে পারে, এটা আমরা রাখবো। এবং এই সাথে পাবনাতে একটি ভালো মানে অন্যতম, যেটা আসলে পাবনার স্টুডেন্টদের অনেক ভালো ভালো স্টুডেন্ট কিন্তু পাবনাতে রয়েছে, কিন্তু কেমন জানি সেই পরিমাণ হচ্ছে ভালো ভালো প্রতিষ্ঠানে অ্যাডমিশন লেভেলে যে কিন্তু তারা চান্স পেতে পারতেছে না। এই আক্ষেপটা অভিভাবক মহল এবং শিক্ষক মহল এবং আমাদের এই আক্ষেপটা যেন আমরা অচিরেই পূরণ করতে পারি, সেই জন্য আসলে আমরা নানান ভাবে আমরা আমাদের কার্যক্রমগুলা চালিয়ে যাচ্ছি। আর আমি এসএসসি স্টুডেন্টদেরকে বলবো তোমরা শুধু পড়াশোনাটা করে যাও, পড়াশোনাটাকে আনন্দের সাথে করো। আমাদের টু ইঞ্জিনিয়ার্স এর প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে তোমার আনন্দময় পড়াশোনায় তোমার জীবনের লক্ষ্যটাকে পূরণ করতে সবচেয়ে বেশি সাহায্য করবে। পড়াশোনাটাকে আনন্দভাবে নাও, পড়াশোনাটাকে ফিল করো, পড়াশোনাটাকে তুমি ফিল করো, তুমি মন দিয়ে বুঝো, তুমি যেভাবে প্রতিটা কাজ আনন্দের সাথে করো এইভাবে তুমি পড়াশোনাটাকে করো। তুমি লাইফে যেই কয়টা এম ইন লাইফ তুমি লিখেছো, আসলে তুমি মন থেকে যে এম ইন লাইফটা চাও সেটা ইনশাআল্লাহ তুমি ইনশাআল্লাহ পূরণ করতে পারবা। স্যার, এই মুহূর্তে আপনাদের আসলে কোন কোন ধরনের প্রোগ্রাম এইচএসসি স্টুডেন্টদের জন্য আছে একটু যদি জানাতেন। হ্যাঁ রাকিব স্যার, আপনি একটি দারুণ একটি কোশ্চেন করেছেন যে এই মুহূর্তে আমাদের যত প্রোগ্রাম চলতেছে সবগুলাই অনলাইন ভিত্তিক। আমাদের এখানে এইচএসসি নিউ ফার্স্ট ইয়ারদের কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এবং বায়োলজি ইন্ডিভিজুয়াল ব্যাচ চলতেছে। আমি আপনাকে একটু বলে রাখি, টু ইঞ্জিনিয়ার্স কিন্তু পাবনার ব্যতিক্রমধর্মী একটি কোচিং সেন্টার, যেখানে আমাদের কাছে কোনো স্টুডেন্ট পড়তে আসলে তাকে কিন্তু আমরা আলাদা আলাদা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আমরা টিচারের কাছে, আলাদা আলাদা আমরা শিক্ষকের কাছে কিন্তু কোয়ালিফাই করি। কারণ আমরা মনে করি আমাদের যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে গিয়ে এইচএসসি লেভেলের মতো একটি এত বড় কোর্সকে একাডেমিকে মানে এটা গাইড করার চেয়ে যখন সে একটি ইন্ডিভিজুয়াল শিক্ষকের নিকটে থাকবে তখন সেটি তার খুব ভালোভাবে এটা কার্যকর হবে। তো আমাদের এইচএসসি নিউ ফার্স্ট ইয়ারদের সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি অনলাইন প্রতিটা ব্যাচ চলতেছে। এইচএসসি নিউ সেকেন্ড ইয়ারদেরও সেম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ব্যাচ চলতেছে এবং অ্যাডভান্স অ্যাডমিশন, প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং ব্যাচ, মেডিকেল ব্যাচ এবং ইউনিভার্সিটি ব্যাচ এটা ক্লাস চলতেছে। এবং অ্যাডভান্স অ্যাডমিশন প্রিপারেশন ব্যাচের সাথে এসএসসি রিভিশন ব্যাচটা, যারা এবার এসএসসি পরীক্ষার্থী তাদের ব্যাচটা চলতেছে এবং এর সাথে সাথে ইন্ডিভিজুয়ালি আলাদা রিঅ্যাডমিশনের ব্যাচটাও আমাদের অনলাইন ভিত্তিক সমস্ত ব্যাচগুলো কার্যক্রমগুলো চলতেছে। ধন্যবাদ স্যার। আসলে শুনলাম আসলে আপনারা পাবনার এইচএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য টু ইঞ্জিনিয়ার্স কাজ করতেছে, ভালো লাগলো। আসলে এভাবে এগিয়ে যান। অনলাইনে আসলে এই করোনা কালে বসে থাকার চেয়ে অনলাইনে ক্লাস করাটা আমি মনে করি। আসলে আমি এখানে আমি একটু কথা ইন্টারফেয়ার করি। আসলে একজন শিক্ষকের জন্য আমরা সকাল 7টা থেকে শুরু করতাম সন্ধ্যা 7টা পর্যন্ত, কোনোদিন 8টা পর্যন্ত, কোনোদিন রাতেও ব্যাচ পড়িয়েছে। আসলে তখন মনে করতাম যে কখন রেস্ট পাবো, শুক্রবারটা মনে হতো যে আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা কাটে। সো তখন মনে হতো, কিন্তু আসলে এটা একজন শিক্ষকের কাছে শিক্ষকের হোয়াইট বোর্ডের সামনে না দাঁড়ানো, মার্কার দিয়ে বোর্ডের না দিন লেখে পার করলে যে দিনটা কেমন কাটে, এটি করোনা পরিবর্তে 17 মাসের পরে মানে খুবই খুবই এটা আসলে করেছি। যেটা আমি পাবনাতে 2013 সালে আসার পর থেকে আমি আমার এই শিক্ষকতা প্রফেশন শুরু করেছি। মানে আসলে এমন কিছু দিন গিয়েছে যে আমি পড়াতে পারতেছি না, আমি আমার কথাগুলো স্টুডেন্টের সাথে দেখা করতে পারতেছি না, আমি আমার
প্রিয় ক্লাসরুমে যেতে পারতেছি না, এটা আসলে এই আক্ষেপটা অনেক বেশি। সো করোনার এই অবস্থায় একজন শিক্ষকের কাছে মানে এই অনলাইনটা আমাদের শিক্ষকদের এই অবস্থা থেকে আসলে কাটানোর জন্য আসলে সুযোগ করে দিয়েছে। যার জন্য যে এই অনলাইনটা যে এতটা যে আমাদের বাংলাদেশ সরকারের যে একটা অন্যতম একটা ভীষণ ছিল ডিজিটাল বাংলাদেশ, আমার কিন্তু ডিজিটাল বাংলাদেশ মানে এটাই কিন্তু আসলে যে অনলাইনটা আজকে এতটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, যদিও সব ক্ষেত্রে এখনো যায়নি, যদিও সেটা আশা করা যায় যে সেটা সেখানে পৌঁছায় যাবে, তারপরেও যে অবস্থার মধ্যে এসেছে সেটা কিন্তু আসলে আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হচ্ছে। ইতিমধ্যে আমাদের একটা আমাদের টু ইঞ্জিনিয়ার্স এর একটা টিচার সাজ্জাদ স্যার কোশ্চেন করছে হাসান স্যারকে যে ভার্টেক্স এডুকেয়ার আমরা জানি ক্লাস 9 10 ফ্রি ক্লাস দিচ্ছে, মূলত এটার মূলত কারণ কি? মানে পাবনাতে ক্লাস 9 বা 10 এর জন্য আপনারা কি ধরনের সেবা দিচ্ছেন, একটু যদি বিস্তারিত বলতেন। ধন্যবাদ সাজ্জাদ স্যারকে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে আমরা মূলত 6, 7, 8টা ভার্টেক্স এডুকেয়ার মূলত সেবা দিয়ে থাকি। আর মাধ্যমিক পর্যায়ের আমরা 9 এবং ক্লাস 10-এ কিছু ক্লাস বা কিছু সেবা দিচ্ছি। সেবার মধ্যে আমি ক্লাসগুলো ধরে নিয়েছি। আমি একটু এক্সপ্লেইন করেই বলি। সেটা হলো যে আসলে এটা আমরা অন্য কোনো সময় সেবাটা দেইনি, শুধুমাত্র আমরা শুরু করেছি এই অনলাইন সেবা, এবং সেটা এই করোনাকালীন সময়ে। প্রকৃতপক্ষে আমাদের পাবনার আমার শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ আছেন যারা 9, 10 পড়ান। তো মূলত করোনাকালীন সময়ে সবাই তো আসলে প্রথম দিকে শুরু করেনি অনলাইনে পড়ানো, হয়তো রিসেন্টলি কিছু শুরু হয়েছে। কিছু শিক্ষক তারা নিজের থেকে উদ্যোগ নিয়ে শুরু করেছেন, আমি তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। তো আমরা চিন্তা করেছি যেহেতু এখন 19-এর এই সন্তানরা তারা ক্লাস অফ আছে, স্কুলে যেতে হচ্ছে না, বা অনলাইনে প্রাইভেট পড়লেও বা অন্যান্য মাধ্যমে সেবা নিলেও সেটা একদম সীমিত সময়ের জন্য, একটা দিনের জন্য খুব বেশি সময় তাতে ব্যয় মানে তাতে লাগতেছে না। এখন এর বাইরেও একটা সন্তান কিন্তু যথেষ্ট সময় পাচ্ছে। এই যথেষ্ট সময় পাওয়া থেকে মূলত ভার্টেক্স এই প্রতিষ্ঠানে বেশ বড় একটা সংখ্যক বাচ্চা তারা পড়াশোনা করে গেছে, তারা এখন 9-এ উঠেছে। মূলত আমরা তাদের ভালোবাসা থেকে এবং কিছু গার্ডিয়ানের পরামর্শক্রমেই মূলত আমি আমার সেই প্রাণপ্রিয় সন্তানদের একটু সহযোগিতা করার জন্য মূলত এখানে কোনো পারিশ্রমিক বিহীন ভাবে ক্লাস 9 এবং ক্লাস 10-এ কিছু শিক্ষকদের সহযোগিতা নিয়েই মূলত এই সেবাটা দিচ্ছি। আমি এর সাথে ধন্যবাদ জানাই সেই সমস্ত শিক্ষক বৃন্দদের যারা এই সময়ে, আমি শুধু বাচ্চাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেই এটাই না, সে শিক্ষক বৃন্দরা তারা কোনো পারিশ্রমিক নেন না। মূলত আমরা বলতে পারি যে আমরা এই 9, 10-এর সন্তানদের যে সেবা দিচ্ছি সেটা আমাদের নিজস্ব উদ্যোগে এবং সকল শিক্ষকদের সহযোগিতায়। স্যার মানে বলতে চাচ্ছেন ভার্টেক্স এর দায়বদ্ধতা থেকেই আসলে পাবনার শিক্ষার্থীদের জন্য। দায়বদ্ধতা বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন সেটা আমি জানি না, তবে দায়বদ্ধতা বলতে আমি যেটা নিচ্ছি সেটা হলো যে ভালোবাসা থেকে, যে সন্তানদেরকে আমরা প্রায় কাউকে 2 বছর কাউকে 3 বছর আমরা পড়িয়েছি। তো এই সন্তানগুলো তারা এখন যে ফ্রি অবস্থায় আছে সেই অবস্থার সাথে শুধু আমাদের একটু অংশগ্রহণ করা, যে সন্তানগুলোকে যদি কিছু শিক্ষা আমরা দিতে পারি তারা পড়াশোনার উপরে যেন থাকতে পারে, পড়াশোনার মধ্যে থাকতে পারে, এবং ইন ফিউচার তারা যদি এসএসসি তে ভালো একটা রেজাল্ট করে হয়তো বা সে সময় অনেকে বলবে না, হয়তো একজনও তো বলতে পারে যে না স্যার একটু সহযোগিতা ছিল। আর সর্বোপরি আপনাদের প্রধানভাবে বলে থাকি যারা আমরা ক্লাস নিচ্ছি 9, 10-এ যারা আমাদের সহযোগিতা করছেন যে সমস্ত শিক্ষক বৃন্দ, তারাও এখন বেশ মোটামুটি ফ্রি আছেন। এই ফ্রি সময়টাও আমরা বাচ্চাদের নিয়ে একটু সময় কাটাতে পারছি। মেইন কথা হলো যে আমাদের ফ্রি সময়ে বাচ্চাদের ফ্রি সময়ে 2টা ফ্রি সময়ে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু সন্তানদেরকে শেখানোর চেষ্টা করছি। কতটুকু দিতে পারছি সেটা আমি জানি না, সন্তানরা ভালো বলতে পারবে। ধন্যবাদ স্যার। আমি স্যারকে আরেকটা কোশ্চেন করতে চাই যে শিক্ষার মান উন্নয়নে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, স্যার একটু যদি বলতেন সংক্ষেপে। আসলে শিক্ষার মান উন্নয়ন যদি জাতীয়ভাবে হিসেব করা হয় তাহলে তো আসলে প্রকৃতপক্ষে শিক্ষার মান উন্নয়ন নিয়ে আমাদের দেশ বরেণ্য যে আমাদের চিন্তাবিদ আছেন, শিক্ষাবিদ আছেন, তারা কাজ করছেন। হয়তো আসলে সর্বাগ্রে বলতেই হয় যে আমাদের দেশটা হলো উন্নয়নশীল দেশ। এই দেশে আয়তনের তুলনায় বিশাল সংখ্যক একটা জনসংখ্যা রয়েছে,
যে জনসংখ্যার বড় একটা অংশ রয়েছে বেকার, একটা বড় অংশ রয়েছে কর্মহীন, বড় একটা অংশ রয়েছে হতদরিদ্র, দারিদ্রতার রসনালে। তো সর্বসাকুল্যে আসলে আমি কথা বলবো আমাদের পাবনা নিয়ে, কারণ যেহেতু আমরা পাবনাতে অবস্থান করছি, পাবনার সন্তানদের নিয়ে আমাদের কাজকর্ম। সেক্ষেত্রে আসলে মান উন্নয়ন যদি আমরা বলতে চাই যে মান উন্নয়ন কিভাবে সম্ভব, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে একটা ছাত্র বা শিক্ষার্থী সে কিন্তু আসলে কয়েকজনের দ্বারস্থ হয়। প্রথমত তার বাবা মার অ্যাবিলিটির উপরে সন্তানকে সাপোর্ট দেওয়া আর্থিকভাবে, ফিনান্সিয়াল ভাবে। এরপর শিক্ষকের দ্বারস্থ হওয়া, সেখানে শিক্ষক তারা তাদের সদিচ্ছা থেকে কতটুকু শেখাচ্ছেন। আর সর্বশেষ বলবো, যেই সন্তানটা শিক্ষার জন্য আসছে, বাবা মার সহযোগিতা চাচ্ছে, শিক্ষকের কাছে জানতে চাচ্ছে, এই সন্তানটার আগ্রহ কতটুকু। আসলে 3টা পয়েন্ট থেকে মূলত একত্রিত সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটা সন্তানের শিক্ষার মান উন্নয়ন ডিপেন্ড করে। তো এই জায়গাতে আমাদের পাবনায় যারা আমরা অবস্থান করছি, আমাদের এই সমাজে, পাবনার সমাজে উচ্চবিত্ত সংখ্যা খুব বেশি আমরা বলবো তা না, মধ্যবিত্ত সংখ্যা সবচেয়ে বেশি, নিম্ন মধ্যবিত্ত আছে নিম্নবিত্ত। তো এই আমাদের ক্লাসিফিকেশনের থেকে আমাদের গার্ডিয়ান মহলে যেমন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি প্রত্যেক অভিভাবকের কাছে, যে আমাদের পাবনাতে আমি কিছু কিছু গার্ডিয়ান পেয়েছি এরকম, যে সন্তানের মার্কস পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে অনেক সময় টিচারকেও হেয় করে ফেলছেন। আমি বলছি সবারই ত্রুটি আছে, সেটা আমরা শিক্ষক মহল আমাদেরও আছে, আমার থাকতে পারে, আমি ব্যক্তিগতভাবে আমারটাই বলি, আমার থাকতে পারে, গার্ডিয়ান মহল তাদেরও কিছু ত্রুটি আছে, রয়েছে বড় একটা সংখ্যায় সন্তানদের, বিশেষ করে শিক্ষার্থীদের ত্রুটি রয়েছে। তো গার্ডিয়ান মহলে দেখা যাচ্ছে যে একটা স্বল্প সংখ্যক, এটা আমি সবাইকে দায়ী করছি না, সবাইকে বলছি না, স্বল্প সংখ্যক গার্ডিয়ান আছেন যারা সন্তানের মার্কসের জন্য পাগল পারা হয়ে গেছেন, অনেক সময় দেখা যাচ্ছে টিচারকে হেয় করে ফেলছেন। আমি অনুরোধ করবো ওই সমস্ত গার্ডিয়ানদের, আপনার সন্তানের মার্কসের দরকার নাই, আপনার সন্তানের দরকার হলো আপনার সন্তান কতটুকু শিখলো, আর যে শিক্ষাটা শিখলো সেই শিক্ষাটা আপনার সন্তানের জীবনের জন্য কতটুকু কার্যকরী হচ্ছে বা হবে। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তুমি তোমার মার্কস নিয়ে যদি তুমি চিন্তা করো যে হ্যাঁ আমি সাফন স্যারের কাছে পড়ছি, সাফন স্যার আমাকে একটা খাতাতে একটা পরীক্ষাতে আমাকে মার্কস দিয়েছে 50-এর মধ্যে 30, এটা আমার জন্য মানানসই মার্কস না, আমি তো অনেক ভালো স্টুডেন্ট, আমার এই অনেক কিছু, আমার পাস্ট ব্যাকগ্রাউন্ড হাই, এরকম ট্যালেন্ট বৃত্তি আছে এ গ্রেডে, বা এরকম দাঁড় করাতে পারে, অনেক সময় এটা হয়ে যায়। তো সেই সমস্ত শিক্ষার্থীদের বলবো, দেখো আজকে আমরা তোমাদের পরীক্ষার খাতাতে আমরা যে মার্কসটা দেই, বা আমাদের চিন্তা শক্তি থেকে, বিচার বিশ্লেষণ থেকে হতে পারে ভুল হতে পারে, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু যেটা আমরা দিচ্ছি সেটা নিশ্চয়ই তোমার প্রাপ্যতার মধ্যে থেকে। কিন্তু যখন তুমি প্রেশার ক্রিয়েট করছো মার্কস নিয়ে, তখন হয়তো আমি বা XYZ একটা টিচার দেবে না, কখনোই দেবে না, কিন্তু কিছু সংখ্যক আছে তারা কিন্তু চক্ষু লজ্জার স্বরে হলো দিয়ে ফেলবেন। আর সেই মার্কসটা পেয়ে হয়তো তুমি তোমার বাবা মার কাছে অনেক আনন্দের কিছু একটা হয়ে যাবা, অনেক ভালোবাসা পাওয়ার একটা মানুষ হয়ে যাবা, কিন্তু শেষ বেলায় দেখবা যে সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে যে পরীক্ষা হচ্ছে, যে মার্কসের দরকার হচ্ছে, সেই মার্কস তোমাকে ক্যারি করবে না। তো সেজন্য আমি বলবো যে আসলে আমাদের এই 3টা সেক্টর থেকে মানে সময় মতো যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে, মানসিক সিদ্ধান্ত নিয়ে, আর্থিক সাপোর্ট দিয়ে, মানসিকতার সাপোর্ট দিয়ে, ফিজিক্যালি কাজ করে সবাই যদি আমরা একটা স্টেজে দাঁড়াতে পারি, তাহলে আমি বিশ্বাস করি পাবনার সন্তানেরা যথেষ্ট মেরিটোরিয়াস, এদের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে, এই সন্তানগুলো নিয়ে আমরা জাতীয় মেধাতে অংশগ্রহণ করতে পারবো, জাতীয় মেধায় অনন্য অবদান রাখতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আমাদের শ্রদ্ধেয় ভার্টেক্স এডুকের আইসিটি টিচার এবং টু ইঞ্জিনিয়ার্স এর আইসিটি টিচার সাব্বির স্যার একটা কমেন্ট করছে, সাফন স্যারের কাছে বোধহয় জানতে চায় যে টু ইঞ্জিনিয়ার্স এ বাংলা, ইংলিশ, আইসিটি অ্যাড করার জন্য টু ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিকে অনুরোধ জানাচ্ছি, স্টুডেন্টদের অনেক উপকার হবে। সাফন স্যার প্লিজ। আসলে ধন্যবাদ সাব্বিরকে। একটু সাব্বির সম্পর্কে বলি, সাব্বির কিন্তু আমাদেরই টু ইঞ্জিনিয়ার্স এর হাতে গড়া স্টুডেন্ট, এখন সে পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে পড়তেছে, আমাদের কাছেই পড়েছে। এরকম অসংখ্য স্টুডেন্ট রয়েছে পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে। হ্যাঁ সাব্বির, অলরেডি তুমি অবগত রয়েছো আমাদের আইসিটিটা এই বছর থেকে ইনক্লুড করা হয়েছে, এবং বাংলা এবং ইংলিশ আসলে যেহেতু আমাদের মূলত কাজ কিন্তু অ্যাডমিশনকে নিয়ে, সায়েন্সদের
আমাদের বাংলা এবং ইংলিশ নিয়ে আপাতত কোনো ধরনের প্ল্যান নেই, যেহেতু আমাদের টু ইঞ্জিনিয়ার্স এর এটা অ্যাডমিশন নিয়ে। তবে যেহেতু আমাদের যখন ইঞ্জিনিয়ারিং কোচিংটা চালু হবে, ইঞ্জিনিয়ারিং কোচিং এ কিন্তু বুয়েট কুয়েট ডুয়েট চুয়েটে কিন্তু ইংলিশের উপর আলাদা মার্ক থাকে, তখন আমরা ইংলিশের জন্য আলাদা স্পেশালিস্ট নিয়ে তখন আমরা চিন্তা করব। আর আমাদের এমনি এইচএসসি প্রস্তুতিমূলক যেখানে রয়েছে সেখানে আমাদের বাংলা এবং ইংলিশের শুধু এক্সামটা আপাতত চালু রয়েছে। আর আপাতত বাংলা এবং ইংলিশ নিয়ে আমাদের আপাতত একাডেমিক কোনো ব্যাচ চালু করার কোনো প্ল্যান নেই। এবং আইসিটির কথাটা বললো, আইসিটিটা অলরেডি আমাদের এই বছর থেকে অনলাইন শিক্ষা কার্যক্রম আমাদের চলতেছে। ধন্যবাদ সাব্বিরকে। সাফান স্যার, আমাদের আপনাদের টু ইঞ্জিনিয়ার্স এর আরেকজন প্রিয় মুখ, আমার আমার খুব কাছের বন্ধু মাসুদ, ও ম্যাথ পড়াচ্ছে আপনাদের টু ইঞ্জিনিয়ার্স এর টিচার। তো স্যার একটা কোশ্চেন করছে, প্রিয় স্যারদের কাছে জানতে চাই, অনলাইন ক্লাস করে বাচ্চা তাদের ফিউচারে প্রপারলি ডেভেলপ করতে পারবে কি? আপনাদের অভিমত জানতে চাচ্ছি। প্রথমে হাসান স্যার, তারপরে আমাদের সাফান স্যার। ধন্যবাদ মাসুদ স্যারকে। দেখুন, আসলে আমি প্রথমে এই অনলাইন ভিত্তিক আজকে আমরা যতটুকু সেবা দিচ্ছি সন্তানদের, প্রথমেই আমি বলবো যে আমি কিন্তু এর আগে বলেছি শতভাগ দেওয়া সম্ভব নয়, কারণ হাতে কলমের শিক্ষা আর দূর থেকে শিক্ষা দেওয়া সম্ভব নয়। তারপর আপনি আপনার প্রশ্ন ধরেই বলি, প্রথমে ধন্যবাদ জানাই আমাদের দেশনেত্রী, যিনি সুদক্ষ হাতে দেশ পরিচালনা করছেন, পাশাপাশি শিক্ষা উন্নয়নে যথেষ্ট অবদান রাখছেন এবং তিনি তার শিক্ষা দপ্তরে এডুকেশন সাইডে যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তাকে যে দায়িত্ব দিয়ে রাখছেন, তিনি যেভাবে চালাচ্ছেন। সাথে ধন্যবাদ জানাতে হয় আইটি সেকশনে যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছেন। আজকে দেখেন, আমাদের দেশ যদি এই প্রযুক্তির যুগে এসে এতটুকু উন্নয়ন না হতো, আজকে নেট ব্যবস্থাপনা যদি বাংলাদেশের এই প্রত্যন্ত গ্রাম পর্যন্ত না পৌঁছাতো, তাহলে কিন্তু হয়তো সব জায়গায় পৌঁছে না, কিন্তু মেজরিটি পার্সেন্ট জায়গায় কিন্তু আজকে একদম মানে নেট লাইন পৌঁছে গেছে, ওয়াইফাই লাইন। আমি আপনার একটা তথ্য দিয়েই বলি, আমার বাড়িটা একদম চলন বিলের পাশে বলা যায়, একদম বলতে গেলে অজপাড়াগা, সে জায়গায়ও দেখা যায় আমার গ্রামের বাড়িতেও সেখানে আমার ওয়াইফাই লাইন নেওয়া আছে। আজকে দেখেন যে আমার কাছে কিছু বাচ্চা ক্লাস করে, তারা একদম অজপাড়াগার মধ্যে, সেখানে তারা ওয়াইফাই লাইন নিয়ে ক্লাস করছে। যদি আজকে সরকার এই ব্যবস্থাপনাটুকু না করতো, আজকে এই মহামারীর মধ্যে আমরা কখনোই, শুধু আমাদের পাবনা না, সারা দেশের বড় একটা শিক্ষার্থীদের বড় একটা অংশ কিন্তু অনলাইন ক্লাসের আওতায় চলে গেছে। যেমন সরকার তিনি ব্যবস্থা করেছেন মিডিয়ার মাধ্যমে, টিভি মিডিয়ার মাধ্যমে। আজকে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তারা এই অনলাইনে হয়তো জুম অ্যাপস বলি বা ফেসবুক লাইভ বলি বা বিভিন্ন সাইট ধরে তারা অ্যাপসের মাধ্যমে তারা ক্লাস নিচ্ছে। এই সন্তানগুলো যতটুকু পাচ্ছে, এখন যদি আপনি প্রশ্ন করেন 100% পাবে কি করে বা পাওয়ানো যায় কি করে, এটা কখনোই সম্ভব না। কারণ আমি আপনার সামনে দাঁড়িয়ে আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও আমি কিছু শিক্ষা আপনাকে দিচ্ছি, যেটা কিন্তু আমি মুখে বলে দিতে পারবো না। কারণ আপনি এটা স্বীকার করবেন কিনা আমি জানি না, যখন আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়তাম, তখন আমাদের ইংরেজির উচ্চারণ বলি, বাংলা উচ্চারণ বলি বা অন্য ভাষাগত উচ্চারণ বলি, শব্দের উচ্চারণ বলি, শব্দ চয়নের যে স্টাইলটা, সেটা কিন্তু আমরা শিক্ষকের মুখের দিকে তাকায় থাকতাম, তার অঙ্গভঙ্গির দিকে তাকায় থাকতাম, তিনি কিভাবে উচ্চারণ করেন। তো সেজন্য বলবো যে ফেস টু ফেস ক্লাস করা আর অনলাইনে এসে ক্লাস করা আমার দৃষ্টিকোণ থেকে কখনো সম্ভব না 100-100 দেয়া। তবে যদি এমনটি হয় যে শিক্ষকের সর্বোচ্চ দেওয়ার ইচ্ছা যে স্টুডেন্টদের কত ধরনের প্রশ্ন করতে পারে, কারণ আমরা লং টাইম ক্লাস নিচ্ছি যতটুকু যে বিষয়গুলো নিয়ে, আমরা কিন্তু অনেক সময় বারবার এই প্রশ্নের সম্মুখীন হতে হতে অনেকটাই আমরা বুঝত যে সন্তানরা কোন কোন জায়গায় কোন কোন পয়েন্টে কোন ধরনের প্রশ্নগুলো করে। সেগুলো যদি আমরা এক্সপ্লেইন করে ক্লাসগুলোতে আমরা নেই, পাশাপাশি সন্তানরা যদি তারা শতভাগ আগ্রহী হয় যে আমি যেহেতু ক্লাসে যে পারছি না, তাহলে স্যার তো বলছে, এরপর তো আর স্যার বলবে না, কারণ সামনে থাকলে হয়তো স্যারকে সরাসরি বলতে পারতাম, স্যার আর একবার বলুন, আর একবার বলুন, কিন্তু এখন তো আমি সেটা পারবো না। তার মানে এখানে সন্তানের তার আগ্রহটা অনেক বেশি নিয়ে আসতে হবে, নিয়ে আসলে হয়তো বা শতভাগ না হলেও তো আমার দৃঢ় বিশ্বাস যে একটা জ্ঞান অর্জনের বড় একটা অংশ অর্জিত হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। সাফা স্যার, খুব অল্প কথায় বলবেন, আসলে আমাদের অনেক সময় হয়ে গেছে লাইভে, খুব অল্প সময় বলবেন যে
আমাদের মাসুদ স্যার যে কোশ্চেনটা করছে আসলে আপনার মতামতটা কি, যে আসলে অনলাইন ক্লাসটা কি প্রপার ওয়েতে? আচ্ছা, না না, অনলাইন ক্লাস তো আমাদের শিক্ষা ব্যবস্থার একটা সহগ অংশ, আমরা একটা সম্মুখীন শিক্ষার, এমন তো না যে করোনা শুরু হলেই সব প্রতিষ্ঠান পরীক্ষা শুরু করে দিবে। অলরেডি কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন পড়াশোনার উদ্দেশ্য কি পরীক্ষা দেওয়া। সো ব্যাপারটা কিন্তু এইটা যে অনলাইন ক্লাসটা আমাদের স্টুডেন্টদেরকে পড়াশোনার মধ্যে রাখা। এই সময়ে কিন্তু আমাদের স্টুডেন্টরা কিন্তু নানান কাজে ব্যস্ত থাকতেছে, সে মোবাইল গেমস নিয়ে আছে, সে নানান ধরনের গেমস খেলে তার ক্যারিয়ারটা বা তার চিন্তাগুলো সে দিনের সময় নষ্ট করতেছে, সে ওই সময়টাই পড়াশোনার মধ্যে দিচ্ছে। তো যখন সবকিছু স্বাভাবিক হবে, স্কুল খুলবে, সে স্কুলে ক্লাস করবে, তখন কিন্তু আবার ক্লাস হয়ে কিন্তু সে আবার কিন্তু আমাদের যে একাডেমিক ভাবে সেগুলো শেষ হবে। সো অনলাইন ক্লাসটা শুধুমাত্র আমাদের এই করোনার অবস্থায় স্টুডেন্টদেরকে পড়াশোনার মধ্যে রাখার একটি অংশ, এটা কখনই কিন্তু আমাদের মূল শিক্ষা ব্যবস্থার অংশ না। ধন্যবাদ রাকিব। আহ, সাফন স্যারের আরেক আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার্স এর সামিউলস ম্যাথ কেয়ার ভাইয়ের একটা কোশ্চেন করছে যে আপনাদের সহযোগিতায় পাবনার শিক্ষা ব্যবস্থা আরো উন্নত ইনশাল্লাহ। স্যারদের কাছে সামিলের ম্যাথ কেয়ার পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছে আজকের প্রোগ্রামের জন্য। যেসব ছাত্রছাত্রী, উনি বোঝাতে আসছে যে যেসব ছাত্রছাত্রী অনলাইন ক্লাস করতেছে না বা যেসব অভিভাবক এখনো অনলাইন ক্লাসের ব্যাপারে বিমুখ, তারা কি কোনো ধরনের ভুলের মধ্যে আছে কিনা বা তারা কোনো ক্ষতির সম্মুখীন হবে কিনা, স্পেশালি এইচএসসি অ্যাডমিশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টের জন্য। এটা আসলে আমি বলবো স্টুডেন্টরা যারা সচেতন তারা কিন্তু যে কোনো দিক থেকে এগিয়ে থাকে। তো আমার মনে হয় যাদের সুযোগ থাকা সত্ত্বেও সে যদি প্রয়োজন অনুভব না করে তার ক্লাস করা দরকার, তাহলে সে যদি ক্লাস না করে নিজে কোর্সটা, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের যদি কোর্সটা শেষ হয়ে যায়, সে বাসায় পড়ে কিন্তু এগিয়ে থাকে, তাহলে সে ভালো কাজ করতেছে, সে অনলাইন ক্লাস না করে কোনো সমস্যার মধ্যে নাই। কিন্তু যে অনলাইন ক্লাসগুলোর সুযোগ থাকা সত্ত্বেও সে বাসায় বসে আছে, আসলে কিন্তু সে অন্যদের থেকে কিন্তু পিছিয়ে পড়তেছে। কারণ সে কিন্তু হয়তোবা সে কিন্তু একটা ডেইলি রুটিনের মধ্যে কিন্তু নাই, হয়তোবা তার রাতে ঘুমানোর সময় ঠিক নাই, সকালে ঘুম থেকে ওঠার সময়টা ঠিক নাই। তাই আসলে অবশ্যই যাদের সুযোগ থাকা সত্ত্বেও যারা অনলাইন ক্লাস করতেছে না, তারা একটু হলেও কিন্তু পিছিয়ে পড়তেছে। হাসান স্যার, প্লিজ আপনি একটু বলবেন যে পাবনাতে আমরা তো আসলে অনলাইন ক্লাস শুরু করছি, আমাদের 7 এবং 8 এ অনলাইন ক্লাস চলতেছে অলরেডি। আমাদের যেসব গার্ডিয়ান আসলে আমরা সবাই ভাবতেছে হয়তো পরীক্ষা হবে কিনা বা কি কি হবে, এখন আসলে আমরা তো কেউ বলতে পারবো না যে আগামীকাল কি হবে। তো ভবিষ্যতের জন্য অনেকে আছে যে ক্লাস করতেছে না বা অনাগ্রহী, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে বাচ্চাদের জন্য কি তারা সঠিক ডিসিশন নিচ্ছে? ধন্যবাদ রাকিব স্যার। আমি প্রথমেই একটু আপনাকে আপনার মাধ্যম দিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখুন, যারা হয়তো অনলাইনের আওতায় আসেনি, আমি এর আগেও বলেছি কথাটা, যে দেখুন যাদের সাধ্য আছে এবং সামর্থ্য আছে এবং সুযোগ আছে, তারা কিন্তু অনলাইনের আওতায় তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন। সেটা শুধু আমাদের কাছেই না, অন্যান্য জায়গাতেও। কিন্তু যারা নিয়ে আসেনি তাদের মানে এটা ধরা যাবে না যে গার্ডিয়ান অবহেলা আছে, অবজ্ঞা আছে বা অসচেতনতার অভাব আছে, শুধু এটা না। কারণ বর্তমান অর্থনৈতিক অবস্থা, আমরা যেখানে যে অবস্থায় আছি প্রত্যেকে এটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝতে পারছি। দেখুন, করোনা শুধু আমাদের ক্ষতি দিয়ে যায়নি, আজকে আমরা প্রত্যেকটা মানুষ মৃত্যুবরী হওয়া দরকার, হিসেবি হওয়া দরকার, জীবনকে একটা লিমিটেডের মধ্যে পরিচালনা করা দরকার, সবকিছু কিন্তু শিক্ষা দিল। এটা হয়তো আপনারা একমত হবেন কিনা আমি জানি না। মানুষকে কিন্তু প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিয়েছে যে তোমাকে মিতব্যয়ী হতে হবে, তোমাকে হিসেব করে চলতে হবে, তোমাকে সচেতন থাকতে হবে, এরকম অনেক শিক্ষাই দিয়েছে, যে যেভাবে এই শিক্ষাগুলো নিয়েছে। তো যারা আছেন, আসলে আমরা ভার্টেক্স যে সিদ্ধান্ত নিয়েছি যে বাচ্চা সন্তানগুলো আজকে আমাদের অনলাইনের আওতায় আসছে, এখন আল্লাহ কাছে কামনা করি, মহান আল্লাহর কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে ফরিয়াদ করি যে এই করোনা থেকে যেন আমরা অতি দ্রুত অতি সত্বর মুক্তি পাই, এই মহামারী থেকে আমরা যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। যদি ভার্টেক্স এই মুহূর্তে কি করবে, এই সময় যে স্বাভাবিক জীবনে ফিরে আসলে তখন কি করবে, কারণ যারা অনলাইনে ক্লাস করছে তাদের তো আমরা যেহেতু নিয়মিত ক্লাস নিচ্ছি, তো সেখানে এদের সিলেবাসটা অনেক দূর আগা যাবে। আর যারা আসতে পারলো না তাদের কারণ বসে, তাদের কিন্তু স্বইচ্ছায় আসেননি তারা,
তাদের কিন্তু প্রবলেমের কারণে আসতে পারেনি। আমরা সিদ্ধান্ত নিচ্ছি সেই সন্তানগুলো নিয়ে আমরা ব্যাচ করব এবং সেই ব্যাচগুলোতে আমরা এক্সট্রা কেয়ার নিয়ে হলো বাচ্চাদের যতটুকু সম্ভব হোক তাদেরকে সেই পিছ পড়া থেকে আগা নিয়ে আসা যায় সেই ব্যবস্থাগুলো নিয়ে আমরা চিন্তা করছি এবং কাজ করছি ইনশাল্লাহ। তো আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো এবং সন্তানদের উদ্দেশ্যে বলবো যে অভিভাবক যারা আছেন, যদি আপনার সাধ্য এবং সামর্থ্য হয় বা আপনি আপনার সন্তানের পরিবেশটা তৈরি করে দিতে পারেন, তাহলে আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করে আপনার সন্তান অনেক বেশি এগিয়ে যাবে। আর যদি নিতান্তই না হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে সন্তানগুলো হয়তো ক্লাসে আসতে পারছে না, আমরা বিকল্প হইতে কোনো ব্যবস্থা তার জন্য করা যায় কিনা আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আপনাদেরকে সামগ্রিকভাবে সহযোগিতা করব। এর পাশাপাশি সন্তানদের উদ্দেশ্যে বলবো, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো অনলাইনে আসনি বিধায় যে তুমি ঘরে বসে থাকবা তা কিন্তু না। তুমি চাইলে যে তোমার সাবজেক্ট গুলো আছে তুমি কিন্তু এটা নিয়ে নিজের থেকে অন্তত 30 না হলেও 40% পড়াশোনা করতে পারবে। পাশাপাশি আমরা জানি যে যেহেতু আজকে এই করোনা পরিস্থিতির কারণে অনেকের ভাই বোন যারা উচ্চতর শিক্ষা নিয়েছে বা নিচ্ছে তারা আজকে বাসায় ফিরে আছে, তুমি তোমার ভাই বোনের কাছে তুমি পড়াশোনা করো, তাকে তুমি তোমার শ্রেষ্ঠ শিক্ষক মনে করো। তোমার বাবা মা হয়তো তারা ব্যস্ত আছেন, আগের তুলনায় কিন্তু এই করোনার পরিস্থিতির মধ্যে প্রত্যেক বাবা মা একটু হলেও ফ্রি আছেন তুলনামূলক। তো সেক্ষেত্রে তোমার বাবা মার কাছে তুমি বসো, ধরে নাও ইনি বা তোমার বাবা মাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, তার কাছে তুমি যতটুকু সে জানো তুমি তার কাছ থেকে সেটুকু নেওয়ার চেষ্টা করো। দেখবা যে হয়তো তোমার বান্ধবী বা বন্ধু তারা হয়তো অনলাইন ক্লাস করে, তুমি কারণ দর্শক। আমাদের কিন্তু বিশেষ করে এই বাঙালি জাতির সন্তানদের কথা বলে, আমরা যদি এই জাতিরই সন্তান, আমাদের মধ্যে কিন্তু একটা প্রবণতা আছে যে আমার এক বন্ধু বা বান্ধবী সে কি পাচ্ছে, সে তার বাবা মা তার পিছনে অনেক টাকা পয়সা ঢালছে, অনেক টিচার দিয়ে পড়াচ্ছে, আমরা তখন তুলনা করি ও এতগুলো টিচারের কাজ করে ওর রেজাল্টেই, আর আমি তো সে তুলনায় কিছুই করি না, তাহলে আমার রেজাল্ট এই খারাপ হওয়াটা স্বাভাবিক। আসলে এই তুলনাটা কখনো করা ঠিক না। যারা প্রকৃতপক্ষে জ্ঞান অর্জন করতে চায়, যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, যারা বড় হতে চায়, আমি সত্যি বলছি যে শুধুমাত্র তোমার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দৌড়ালে, শুধু শিক্ষকের কাছে দৌড়ালে যে তুমি অনেক ভালো রেজাল্ট করবে এটা কিন্তু ঠিক না। তোমার প্রবল শিক্ষা অর্জনের আগ্রহ, তোমার পরিশ্রম তোমাকে আগা নিবে। শিক্ষকরা কখনো তোমাকে আগা দিতে পারবে না, প্রতিষ্ঠান কখনো তোমাকে আগা দিতে পারবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং তাদেরকে পরামর্শ দেই আমার সন্তানদেরকে, তুমি তোমার বাবা মা, তুমি তোমার পরিজনের কোনো সদস্য, কোনো মেম্বার যদি এমন থাকে যে তোমাকে কোনো মতো পড়াতে পারবে, তুমি তার কাছে যাও, তার কাছে বসো, নিয়মিত বসো, একদিন দুদিন না, নিয়মতান্ত্রিক নিয়মিত ভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু সময় পাও, 10 মিনিট পাও, তুমি তার কাছে বসো। তুমি নিজের থেকে চেষ্টা করো, তোমার পাঠ্যপুস্তকের যে সিলেবাসটা আছে, যে চ্যাপ্টারটা আছে, তুমি 100 বুঝবা না, ঠিক আছে, তুমি কিন্তু 40% হলো বুঝবা, তুমি 30% বুঝবা, 30% বোঝার চেষ্টা তো করো। আর 10% তুমি গবেষণা করো যে আর 10% তুমি কতটুকু নিতে পারো। দেখা যাবে অন্য একজনের, তোমার কাছের মানুষের সহযোগিতা নিলে তুমি সেখানে 60% পারবা। দেখো আজকে আমরা অনলাইনে যারা ক্লাস করছি, আমরা কিন্তু বারবারই বলছি তারা কিন্তু 100 নিতে পারছে না। তাহলে তুমি যদি তারা 100 না নিতে পারে, ধরে নিলাম তারা 80 নিচ্ছে, তুমি যদি তোমার পরিবার, তোমার নিজের প্রচেষ্টার দ্বারা তুমি যদি 60 নিতে পারো, তাহলে তুমি কমে কিসে, তুমি তো 20 পিছা আছো, তুমি তো 100 পিছা নাই। আমি তাদের এটাই বলবো। আর পাশাপাশি যেহেতু অনুষ্ঠানের সময় খুব সম্ভব শেষ দিকে, আজকের অনুষ্ঠানের কিছু কমেন্ট আসছে, আমি নিজেও দেখেছি। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কিছু কমেন্ট করেছো, বিশেষ করে কমেন্ট করেছো দেখলাম শরণ, আমার প্রিয় শিক্ষার্থী শরণ, তুমি বলেছো ভার্টেক্স এডুকেয়ার দেশ বরণ্য হবে, এরকম নিয়ে একটা তুমি করছো, তোমাকে ধন্যবাদ জানাই বাবা শরণ। তোমাকে মাধ্যম দিয়ে সকল শরণকেই আর কি স্মরণ করছি যে আসলে ভার্টেক্স দেশ বরণ্য অনেক কিছু, বিশ্ব বরণ্য যা কিছু বলো, আমি ব্যক্তিগতভাবে ভার্টেক্স এর একজন মানে কি বলতে পারো, একজন সদস্য হিসেবে আমি মনে করি ভার্টেক্স কিছুই হয়নি। ভার্টেক্স তেমন কিছু এখনো করেনি, করতে পারছে না। ভার্টেক্স এর অনেক বড় দায়িত্ব রয়েছে, ভার্টেক্স এর অনেক কিছু করতে হবে, ভার্টেক্স এর অনেক, এই তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে ভার্টেক্স এর অনেক দিন অপেক্ষা করতে হবে। আমি ভার্টেক্স এর একজন সদস্য হিসেবে ভার্টেক্স নিয়ে তোমাদের যে কমেন্ট গুলো সেটার উদ্দেশ্যে আমি এই কথাটাই বলতে চাই। এবং আমি সত্যি বলছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভার্টেক্স এর যে কাঁধে দায়িত্ব অর্পিত হয়েছে, পাবনার যে বড় সংখ্যক গার্ডিয়ানদের তাদের আত্মবিশ্বাস, এই আত্মবিশ্বাসের দায়িত্ব যে অর্পণ করছে ভার্টেক্স এর কাঁধের উপরে, সেজন্য ভার্টেক্সকে লং সময় দিয়ে মানে কঠোর পরিশ্রম করে
এবং লেগে থেকে কাজ করতে হবে। হয়তো বা কোনো একদিন আল্লাহ চাইলে ভার্টেক্স তোমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে। এরপরে ভার্টেক্স এর আরেকটি বিষয় নিয়ে বলি যে তোমরা বলেছো ভার্টেক্স অনেক ভালো করছে, পাবনার মধ্যে বেস্ট এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলছো। আসলে ভার্টেক্স স্বল্প দিনে এসে সেবা শুরু করেছে। তোমরা জানো ফুটবল মাঠে যখন প্লেয়ার নামে, যে প্লেয়ারটি প্রথমে নিয়ে কুচকাওয়াজে অনেক বেশি পারদর্শী দুর্দর্শিতা দেখায়, সেই প্লেয়ারটা কিন্তু অল্পতে হাঁপায়া যায় এবং সে ফুল 90 মিনিট খেলতে পারে না। আমি সত্যি বলছি, ভার্টেক্স কিছুই করতে পারছে না। কারণ পাবনাতে যদি শুধু ভার্টেক্স নিয়ে অন্য XYZ এর সাথে তুলনা করি, তাহলে ভার্টেক্স হয়তো তোমার দৃষ্টিকোণে ভালো করতে পারে, কিন্তু দেশের মধ্যে ভার্টেক্স এর চেয়ে হাজার হাজার প্রতিষ্ঠান রয়েছে যারা অনেক ভালো কাজ করছে, সে তুলনায় ভার্টেক্স জিরো। আর দেখো আমি কিভাবে বলছি ভার্টেক্স নিয়ে কাজ করা, তোমাদের আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলি, আমি সকাল 9টায় আজকে তোমাদের কাজ শুরু করছি, এখন পর্যন্ত আমি এই কাজের মধ্যে আছি। শুধু জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, আর মাঝে সামান্য একটু খাওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ রিজিক রাখছিলেন তাই। আমি কাজ করে যাচ্ছি এখনো, এখন আল্লাহ আমাকে কখন বাসায় নেবে সেটা আমি নিজেও জানি না। তো 2019 সালে ভার্টেক্স তাদের পরিশ্রম দিয়ে সকলের সমন্বয়ে প্রচেষ্টার দ্বারা টোটাল স্টুডেন্টের মধ্যে থেকে 49 জন ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, 43 জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে জেএসসি তে 2019 সালে। 2020 সালে আমাদের ভার্টেক্স এর টার্গেট ছিল এই সংখ্যাটাকে কি করে আর বর্ধিত করা যায়, আল্লাহ যদি রহমত দেয় তাহলে আমরা আরো ভালো একটা রেজাল্ট দাঁড় করতে চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত আজকের এই মহামারী, আমরা হয়তো সেই জায়গা থেকে আর পারছি না, আল্লাহ কতটুকু করাবেন সেটা আমরা সবাই দেখবো ইনশাল্লাহ। বাকিটা সেই জায়গায় পৌঁছানোর জন্য আমরা বাই ফোর্সে যেভাবে চেষ্টা করছি। এরপর তিয়ান, তুমি বলেছো আমার আম্মু আপনাকে ধন্যবাদ জানাইছে। আমি তোমার আম্মুর জন্য দোয়া চাই, সকল মার জন্য দোয়া চাই, সকল বাবার জন্য দোয়া চাই, যেন তোমাদের পিছনে তোমার আম্মু যেমন লেগে থাকে সকল বাবা মা যেন সেভাবে লেগে থাকে, এবং তোমার আম্মু যেমন তোমাকে ভালো রাখার জন্য, ভালো কিছু হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া চাই এরকম যেন সকল বাবা মাকে তাদের দীর্ঘ হায়াত দেন, তাদের মন মানসিকতা দেন, তাদের আর্থিক ভাবে সাহায্য করেন, সকল দিক থেকে আল্লাহ যেন সাহায্য করেন। তোমাকে তোমার মা যেমন লালন পালন করছে, সকল বাবা মা যেন এরকম ভাবে পারেন। আসলে এর সাথে আমি অভিভাবকদের উদ্দেশ্যে আমি 3টা কথা বলবো আজকের অনুষ্ঠানে, হয়তো বা এরপর আমি সুযোগ পাবো না। 3টা কথার মধ্যে আমি করজোরে অনুরোধ করব, প্রত্যেক বাবা মা, আপনিও আপনারা যারা অভিভাবক আছেন তারা আপনার সন্তানের শুধু অভিভাবক না, আমি হাসান ক্ষুদ্র মানুষটা আমারও অভিভাবক আপনি। আপনাকে 3টা বিষয় আমি একটু স্মরণ করে দিতে চাই যে আপনার সন্তান এই সময় যারা অনলাইনের মধ্যে চলে আসছে, আপনার সন্তান কিন্তু ফোনটা রাফ ইউজ করার সুযোগ পাচ্ছে। আপনি এই বিষয়টা খুব খেয়াল রাখবেন। আপনার সন্তান কিন্তু ফোনটা রাফ ইউজ করার চরম ভাবে সুযোগ পাচ্ছে। অজুহাত দেখাচ্ছে যে আমার অমুক স্যারের ক্লাস আছে, তমুক স্যারের ক্লাস আছে, অমুক প্রতিষ্ঠানের ক্লাস আছে। এই অজুহাতের ফাঁকে দেখবেন আপনার সন্তান ফোনটা নিয়ে আগে গেমস খেলতো, এখন যেহেতু একটা আইডি ওপেন হয়েছে হয়তো আপনার আইডি ব্যবহার করছে, অথবা বাচ্চার নামে, সন্তানের নামে আপনি একটা আইডি ওপেন করে দিচ্ছেন, আপনি অ্যাভেলেবল সেখানে এমবি দিচ্ছেন, অথবা আপনি নেট লাইন নিয়ে দিয়েছেন, সেখানে কিন্তু বাচ্চাটা ফোনটা বেশি ব্যবহার করার সুযোগ পাচ্ছে। আমি আমার প্রাণ শ্রদ্ধাভাজন সেই অভিভাবক মণ্ডলের উদ্দেশ্যে বলতে চাই, আপনি আপনার সন্তান ফোন ব্যবহারের ক্ষেত্রে চরম সজাগ দৃষ্টি রাখুন যে সে পড়াশোনার বাইরে কতটুকু আপনার সন্তান ফোনটাকে রাফ ইউজ করছে। এরপর বলি যে লং টাইম ঘরবন্দি থাকার ফলে 2 নম্বরে যে আপনার সন্তান কিন্তু মাঝে মধ্যে কেন যেন চাচ্ছে আম্মু একটু বেড়া নিয়ে আসো না, আমি খুব বোরিং ফিল করছি, আমার খুব মানসিক অবসাদ পেয়ে পড়ছে, একটু বাড়ি যায় না, অমুকের বাড়ি তমুকের বাড়ি যেতে চায় না। দেখুন যখন পাবনাতে 2-1টা রোগী শনাক্ত হয়েছিল, তখন আমরা পাবনার প্রত্যেকটা গার্ডিয়ান আমরা আমাদের সন্তানকে যেন জেলখানায় বন্দি করে ফেলেছিলাম। আজকে আমাদের পাবনা এই করোনা রোগীর শনাক্তের সংখ্যা কিন্তু বড় একটা সংখ্যা দাঁড়িয়ে গেছে, অথচ এখন কিন্তু আমরা অনেক গার্ডিয়ান আছে আমার সন্তান নিয়ে কিন্তু আমি দৌড়াচ্ছি। প্লিজ 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 আমার অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারা আপনাদের সন্তানদের ঘরের বাইরে যেতে দিবেন না। আপনি আপনার সেফটি রেখে, সেফটি হয়ে আপনি যতটুকু প্রয়োজন আপনার ঘরের বাইরে কাজ করুন। সাথে সাথে বলবো যে আপনার সন্তান আপনার চেয়ে অধিকাংশ গার্ডিয়ান আছেন, আপনাদের চেয়ে কিন্তু আপনার সন্তানরা অনলাইনে বা ফেসবুক বলি বা গুগল বলি, আমিও কিন্তু আসলে এই বিষয়ে এতটা এক্সপার্ট না সত্যি বলছি, কিন্তু সন্তানরা আমাদের চেয়ে আমার ধারণা যে অনেক বেশি বোঝে।
তো সেক্ষেত্রে যা দেখবেন যে আপনার কিছু কিছু সন্তান এরকম হয়েছে বিভিন্ন নামে বেনামে গ্রুপ খুলে ফেলছে, গ্রুপ খুলে তার ফ্রেন্ড সার্কেল নিয়ে একটা গ্রুপের আওতাভুক্ত এসে নানান ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়ে গেছে। ধরে নেন যে পরিবেশ মানে স্বাভাবিক আপনার সন্তান যে মানের বা যে চিন্তার বা যে রকমের আপনার সন্তান কিন্তু সেই রকমের নেই। দেখবেন আচরণগত কিছু পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। আবার সেই গ্রুপে যে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে নানান ধরনের কুমন্তব্য পোষণ করছে। এই ধরনের বিষয়গুলো আপনারা দয়া করে এই 3 ধরনের বিষয়টা আপনি আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন। কারণ আজকে আমাদের প্রযুক্তি আমাদের জীবনকে যত সহজ করেছে, আমাদের জীবনকে হত্যা করার জন্য কিন্তু এই প্রযুক্তি খুব কঠোরভাবে পিছনে লেগে আছে। এটা সবসময় মনে করবেন। আর সর্বশেষ আরেকটা কমেন্টে আমার সাবেক স্টুডেন্ট তিথি 2014 ব্যাচ, তুমি বলেছো তোমার ছোট বোন নিঝুম ক্লাস 8 পড়ে। আসলে দেখো তোমরা আজকে একটা পজিশনে পৌঁছাইছো, এখন মিস করছো যে আসলে অমুক স্যার XYZ স্যার আমার এই পজিশনে আসার ক্ষেত্রে অবদান রেখেছে। আমি সত্যি বলবো তোমার একদম মক্তবখানা থেকে শুরু করে তোমার ভার্সিটি লেভেলের প্রত্যেকটা টিচার তোমার লাইফের জন্য অবদান রেখেছে, প্রত্যেকটা টিচারই অবদান রেখেছে। সেজন্য আমি তোমার সেই সমস্ত শিক্ষকদের জন্য দীর্ঘ আয়ু কামনা করি, যারা হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করি। আর পাশাপাশি ভালোবাসা রইলো, দোয়া রইলো, অনেক বড় হও, দেশ ও জাতির কল্যাণে কাজ করো। ধন্যবাদ রাকিব স্যার। ধন্যবাদ স্যার, আসলে বিস্তারিত অনেক কথা বললেন, আসলে ভালো আসলে দিক নির্দেশনামূলক কিছু কথা বললেন, আসলে যেটা শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের জন্য আসলে পরবর্তী জীবনে ওদের উপকারে লাগবে। তো এবার আসতেছি হচ্ছে আমাদের সাফন স্যারের কাছে, যে আমাদের পাবনাতে আপনার প্রতিষ্ঠান টু ইঞ্জিনিয়ার্স, তো আপনি একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে যে ছায়া শিক্ষা বা সহায়ক প্রতিষ্ঠান হিসেবে আপনার প্রতিষ্ঠান কিরূপ ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? ছায়া শিক্ষা হিসাবে আপনার প্রতিষ্ঠান পাবনাতে কতটুকু ভূমিকা পালন করবে, আপনি প্রশ্নটার উত্তর দেন। হ্যাঁ, রাকিব স্যার সুন্দর একটি কোশ্চেন করেছেন যে আমার প্রতিষ্ঠান ছায়া শিক্ষা হিসেবে কি ভূমিকা পালন করতে চায়। আমি আপনাদেরকে আগেই বলেছি, আমার প্রতিষ্ঠানে যখন কোনো স্টুডেন্ট আসে তার জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জনের জন্য একজন সহায়ক, একজন মেন্টর হিসেবে আমাদের প্রতিষ্ঠান সহ আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক, সকল স্টাফ এই ভূমিকাটা পালন করে। পাবনাতে অবশ্যই স্কুল লেভেল পার করে পাবনার যে স্বনামধন্য কলেজগুলো রয়েছে, যেমন আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু থাকে এডওয়ার্ড কলেজ, মহিলা কলেজ এবং বুলবুল কলেজের। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের এই 3টা কলেজের মধ্যে থাকে। তারপরে অন্যান্য কলেজের যারা স্টুডেন্ট তারাও থাকে। সো সেই কলেজের তারা শিক্ষার পাশাপাশি যাতে আমাদের প্রতিষ্ঠানে এসে তারা যেন তাদের স্বপ্নটাকে পূরণ করতে পারে, এবং এই স্বপ্নটা পূরণ করার জন্য যে ধরনের ম্যাটেরিয়াল, যে ধরনের স্টাডি ম্যাটেরিয়াল, যে ধরনের পরামর্শ, যে ধরনের সার্ভিস বা যে ধরনের স্টাডি প্ল্যান লাগে, সব ধরনের সহায়ক ও সাহায্য সব ধরনের আমাদের প্রতিষ্ঠান এটা স্টুডেন্টদেরকে সরবরাহ করে যাচ্ছে এবং সামনেও ইনশাল্লাহ করবে। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই করোনার মধ্যেও আমাদের স্টুডেন্টদেরকে আমরা যারা বই কিনতে পারতেছে না তাদের আমাদের বইয়ের PDF কপিগুলা তাদেরকে মেইলে, মেসেঞ্জারের মাধ্যমে পাঠানো হচ্ছে। তাদের গুরুত্বপূর্ণ শীটগুলো আমাদের তাদেরকে PDF কপি পাঠানো হচ্ছে, এবং নানান নানান গুরুত্বপূর্ণ টপিকসের উপর PDF শীট তাদেরকে আমাদের যে টু ইঞ্জিনিয়ার্স R&D টিম রয়েছে সেগুলো কিন্তু স্টুডেন্টদেরকে তারা সরবরাহ করতেছে। স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমি হাসান স্যারকে আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে আপনার আমাদেরই স্টুডেন্ট প্রিয়ন্ত একটা কোশ্চেন জানতে চাইছে আপনার কাছ থেকে, যে কিভাবে আমরা পড়াশোনার শিডিউল মেইনটেইন করব। আমি কমেন্টটা দেখেছি, যে আইডি থেকে আসলে কমেন্টটা করা হয়েছে, আমার শ্রদ্ধেয় ম্যাডাম, তিনি আমার সরাসরি শিক্ষক, এবং তার সন্তানই প্রশ্নটা করেছে যে আমরা পড়াশোনার শিডিউল মেইনটেইন করব কি করে। প্রিয়ন্ত, আমি ভালোবাসা নিও, তোমার মাধ্যম দিয়ে আর কি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে শিডিউল মেইনটেইনের ব্যাপারে আসলে একজন স্টুডেন্ট তার নিজস্ব মানের উপর ভিত্তি করে শিডিউলটা সেট আপ করা হয়। এখন ধরে নাও যে আমার পড়ার ধৈর্য ক্ষমতা অনেক বেশি, মানে আমার বেশি পড়তে হয়, মনে থাকে কম, তাহলে তার শিডিউলটা একরকম হয়। আবার কিছু স্টুডেন্ট আছে যারা অল্পতে পড়া হয়ে যায়, তার শিডিউলটা এমন হয়। তো আমি
তোমাকে ব্যক্তিগতভাবে পরামর্শ দিব এভাবে যে যেহেতু তোমার ঘরে দুজন দুজন তোমার শ্রেষ্ঠ শিক্ষক রয়েছেন, তোমার বাবা মা দুজনই আমার শ্রদ্ধেয় শিক্ষক, তো সেজন্য বলছি যে রুটিন এই তোমার শিডিউল মেনটেন করার ক্ষেত্রে বা শিডিউল তৈরি করার ক্ষেত্রে তুমি তোমার বাবা মার সহযোগিতা নিতে পারো। ফার্স্ট। সেকেন্ড হলো আমার পরামর্শ যে তুমি একটা সাপ্তাহিক রুটিন করবে। তুমি একটা সাপ্তাহিক রুটিন করবে যে সপ্তাহে 7টা দিন, শনি থেকে আমি শুক্র পর্যন্ত আমি কোন কোন সাবজেক্টটাকে বেশি প্রায়োরিটি দিয়ে আমি পড়ব। তো এই যে সাবজেক্ট প্রায়োরিটি নিয়ে এসে তারপর তোমার একটা ডেট ফিক্স করা যে এই ডেটে আমি এই কাজগুলো করব। তো এর সাথে তোমার নিজস্ব একটা চিন্তা থাকতে হবে যে আমি সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারবো। ধরে নাও যে তুমি পড়ার রুটিন সাজালে 4 ঘন্টা, কিন্তু তুমি বাস্তবায়ন করতে পারবে 2 ঘন্টা, এটা হবে না। তোমার ঠিক ততটুকুই সাজাতে হবে যতটুকু তুমি করতে পারবা এবং করবা। যদি তোমার চিন্তার তুলনায় তুমি বেশি করে ফেলো, যে আমি সাজালাম বেশি করে, তোমাকে টার্গেট নিতে হবে যে আমি চিন্তার তুলনায় বেশি নিয়েছি, আমি ওটাকে ফলো করবো এবং সেটা আমি যে কোনো মুহূর্তে ডুয়ার্ডে আমি সেটাকে বাস্তবায়ন করবো। ঠিক এইভাবে প্রথম সপ্তাহ ধরে দ্বিতীয় সপ্তাহ তোমাকে সবসময় বেশি করতে হবে। প্রথম সপ্তাহে যদি তুমি 4টা সাবজেক্ট নিয়ে আসো, 4টা সাবজেক্টে যদি তুমি 3 ঘন্টা করে সময় দাও, দ্বিতীয় সপ্তাহে তোমাকে অবশ্যই সেখানে 3.5 ঘন্টা করতে হবে এবং সাবজেক্ট বাড়াতে হবে 5টা। ঠিক এইভাবে তুমি যখন একটা ডেইলি রুটিনের সাথে সাপ্তাহিক রুটিন তুমি সেট আপ দিবা, দেখবা অটোমেটিক তোমার পড়াশোনার মান ভালো হবে, পাশাপাশি পড়াশোনার সময়টাও বেড়ে গেছে আর তোমার পড়াশোনাটা ভালো লেগে গেছে। আর সবসময় বলি যে যখন তুমি পড়াশোনায় মন দিবা, ঠিক পড়াশোনার সময়টুকু শুধু পড়াশোনাতেই থাকবা, পৃথিবীর সব চিন্তা বাদ দিবা। কি বাবা মা, কি পরিবার, কি ছোট বোন, কি আদারওয়াইজ ফ্যামিলি মেম্বার, কোনোটা না। এমনকি তোমার প্রিয় জিনিসটাও যদি থাকে, প্রিয় প্রোগ্রামও যদি থাকে, সেটাও তোমাকে বঞ্চিত করতে হবে। কারণ ত্যাগ না করলে, তুমি যদি মানে ছাড় না দাও, নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য যদি ছাড় না দাও, তাহলে কখনোই তুমি শিক্ষা নিয়ে খুব বেশি আগাতে পারবে আমার কাছে মনে হয় না। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আমি খুবই অল্প পরিসরে আসলে দুজনের কাছ থেকে আরো কিছু কোশ্চেন করব। আমি সাফওয়ান স্যারের কাছে জানতে চাই যে টু ইঞ্জিনিয়ার্স মূলত আসলে আপনাদের এত প্রচার প্রচারণা, আসলে যারা যে ভাবে আসলে আমরা দেখি যে বাংলাদেশের যেসব ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, উদ্ভাস, রেটিনা, এগুলো আছে অনেকে পাবনাতে প্রচারণা করে দেশব্যাপী, শুধু নট অনলি পাবনা। তো আপনাদের প্রচারণা স্বাভাবিকভাবে খুবই কম, তা সত্ত্বেও আসলে আপনারা একটা হিউজ লেভেলের স্টুডেন্ট আপনারা পড়াচ্ছেন। আপনাদের মূল স্ট্র্যাটেজিটা কি, মানে মেইন স্ট্র্যাটেজি স্যার, 2টা কথায় বলবেন। আচ্ছা রাকিব স্যার, একটা কথা বলতে পারি। সত্যি কথা বলতে আমার সাথে আমার আরেকজন পরিচালক রয়েছেন, আমার বন্ধু, আমার ক্লাসমেট সাজ্জাদ স্যার। আসলে সত্যি কথা বলতে সকাল 7টাতে আমরা আমাদের প্রতিষ্ঠানে যাই এবং বের হতে হতে 10টা, 10:30, কোনোদিন 12টা পর্যন্ত বেজে যায়, শুধুমাত্র আমাদের এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, রিঅ্যাডমিশনে যখন অ্যাডমিশন থাকে অ্যাডমিশন ব্যাচ, এই প্রোগ্রাম গুলো চালাতে। আমরা যে প্রচার করব অ্যাডমিশনের জন্য, এই সময়টা আসলে আমরা পাই না। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের যতটুকু আপনারা প্রচার দেখতেছেন, ইভেন আপনাকে বলে রাখি, গত বছর আমার প্রতিষ্ঠান থেকে 46 জন স্টুডেন্টের চান্স পেয়েছে, 46+, এবং এদের ছবি যে একসাথে, সেই ছবিটাও কিন্তু একসাথে আমাদের রাখা নাই। ইভেন আমাদের এখানে যখন স্টুডেন্টরা চান্স পেয়ে আমাদের সাথে দেখা করতে আসে, আমাদের শিডিউল গুলো এমন ভাবে থাকে, তার সাথে যে কথা বলে, মানে সে আমাদেরকে দেখে সে বলে যে ভাইয়া আপনি ক্লাস নেন, স্যার আপনি ক্লাস নেন, পরে ফোনে কথা বলবো। মানে আসলে আমাদের এত ব্যস্ততা শিডিউল থাকে, এবং আমরা আমাদের আসলে স্টুডেন্টদের সাথে যখন পড়ানোর মধ্যে থাকি, তখন ওদেরকে এতটাই সেবা দিতে চাই, সো প্রচার নিয়ে আমাদের আসলে আলাদা কোনো প্ল্যান থাকে না। তারপরেও করোনার এই অবস্থাতে যেহেতু অনেকটা টাইম আমরা নিজেকে দেওয়ার জন্য পেয়েছি, সেই জন্য চেষ্টা করতেছি যে এই সময়টা আসলে স্টুডেন্টের পাশে থেকে বা প্রচারণার কিছু কাজ করার। তো আলহামদুলিল্লাহ আমরা যা পেয়েছি স্টুডেন্টরা, এর মধ্যে থেকে আমাদের এখানে যারা আসতেছে, আমাদের সার্ভিসই আসলে তাদের জন্য প্রচার। এইটা নিয়ে এক্সট্রা করে যে প্রচারণা, সেটা নিয়ে আপাতত আমাদের কোনো প্ল্যান নাই। আর আশা রাখবো যে এরকম যদি আমাদের সার্ভিস এবং স্টুডেন্টের ভালোবাসা এবং সবচেয়ে বড় কথা স্টুডেন্টের সাফল্য যদি আমাদের থাকে, সেই সাফল্যটাই আমাদের প্রচার হিসেবে কাজ করবে। আর আমরা চলার পথে আমরা ভার্টেক্স, আপনাদের মতো, হাসান স্যারের মতো এবং আরো অনেক অনেক গুণীজন শুভাকাঙ্ক্ষী পেয়েছি। বিশেষ করে আপনাদের পরামর্শ যদি আমাদের থাকে, আলহামদুলিল্লাহ
এটা আশা করি আমাদের সামনে চলতে এবং আপনাদের এই পরামর্শগুলা আমাদের জন্য স্টুডেন্টদের সাফল্য অর্জন পেতে অনেক বেশি সহায়ক হবে। আমি ছোট আরেকটি কথা বলবো, আজকে প্রোগ্রামের অনেক সময় হাসান স্যার যে কথাগুলো বলতেছিলেন আসলে কিন্তু সেগুলো স্টুডেন্টদের জন্য আসলে যে সবসময় কিন্তু আমি স্টুডেন্টদেরকে আমি বলি এই করো এই করো, আজকে মনে হচ্ছে যে না, আমি ভিন্ন মাত্রার মনে হচ্ছে আমি হাসান স্যারের কিছু কথা থেকে আমি এখানে পয়েন্ট আউট করেছি, পরবর্তীতে হয়তো বা স্যারের এই কথাগুলো আমি আমার স্টুডেন্টদের জন্য তাদের জীবনের সফলতার জন্য যখন একজন স্টুডেন্ট আমার কাছ থেকে পরামর্শ চাবে তখন হয়তো বা স্যারের কোনো কথা আমি ওখান থেকে নিয়ে করব। ধন্যবাদ হাসান স্যারকে এত সুন্দর পরামর্শ মূলক দিক নির্দেশমূলক কথা বলার জন্য। খুব অল্প কথায় স্যার, হাসান স্যার খুব অল্প কথায় উত্তরটা দিবেন যে পাবনার সন্তানদের নিয়ে আপনি কতটুকু আশাবাদী, আর যেহেতু আপনি মাধ্যমিক লেভেল নিয়ে কাজ করতেছেন, খুব অল্প কথায় আমরা অনুষ্ঠানের খুব শেষ পর্যায়ে আসি, খুব অল্প কথায় উত্তরটা দিবেন পাবনার সন্তানদের নিয়ে আপনি কতটুকু আশাবাদী। ধন্যবাদ রাকিব স্যার। আসলে আশা মানুষ কখনো কম করে না, মানুষের আশা সবসময় হাইলি থাকে। তো পাবনার আমাদের সন্তানেরা যারা আছে, আমি আগেই বলেছি যে যথেষ্ট মেধা আছে, যথেষ্ট মেধাবী স্টুডেন্ট আছে আমাদের এখানে বিপুল সংখ্যক। যদি আমরা সব সেক্টর থেকে, শুধু নট অনলি ভার্টেক্স বা নট অনলি টু ইঞ্জিনিয়ার্স, পাবনার সকল শিক্ষক মহলের সকল শিক্ষক, সকল প্রতিষ্ঠান সবাই মিলে যদি আমরা উদ্যোগী হই যে পাবনাকে আমরা শিক্ষানগরী বানাতে চাই, সকল সেক্টরে পাবনাকে আমরা শিক্ষানগরী বানাতে চাই, প্রত্যেকটা সেক্টর থেকে যদি প্রত্যেকেই আমরা সচেষ্ট হই, সচেতন হই, যদি আমরা শিক্ষকরা যারা আছি তারা নিজেদেরকে যদি একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিগণিত করতে পারি, শিক্ষার্থীদের যদি আমরা আদর্শ শিক্ষার্থী হিসেবে তৈরি করতে পারি, গার্ডিয়ান মহলকে যদি আমরা সচেতন করতে পারি, গার্ডিয়ান মহল যদি তারা আমাদেরকে সামগ্রিকভাবে সহযোগিতা করেন, তাহলে ইনশাল্লাহ আমি আশাবাদী যে বাংলাদেশ শুধু নয়, এই পাবনার সন্তানরা আজকে নাসা গবেষণা ইনস্টিটিউটে সেখানেও কাজ করছে, বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে আছেন, বিভিন্ন ল্যাবে তারা কাজ করছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চিফ হিসেবে আছেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমার পরবর্তী প্রজন্ম যারা উদীয়মান তারা ইনশাল্লাহ পাবনার সুনাম দেশ না সারা বিশ্বের বুকে তারা তুলে ধরবে, পাবনার সুনাম গাবে মানুষ, আমি একটাই আশাবাদী। ধন্যবাদ স্যার। আমি এখন লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে দুজনের কাছে জিজ্ঞেস করব, আপনাদের প্রতিষ্ঠান পরিচালিত শিক্ষা কার্যক্রমগুলো যেমন টু ইঞ্জিনিয়ার্স এর ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, সত্যিকার অর্থে খুব অল্প কথায় শুনবো যে আপনাদের শিক্ষা কার্যক্রম কি একজন শিক্ষার্থীদের জন্য যথেষ্ট কিনা, জন্যে আপনার মতামতটা, আপনার প্রতিষ্ঠানের যে শিক্ষা কার্যক্রম সাফন স্যার সেটা মূলত পক্ষে যথেষ্ট কিনা। রাকিব স্যার, আপনি যে কোশ্চেনটা করেছেন এটার অ্যান্সার আমি দিব না। আমার স্টুডেন্টরা আমার কাছ থেকে যারা পড়তে আসে তারাই বলবে যে আমি কিন্তু বলেছি টু ইঞ্জিনিয়ার্স এর প্রোগ্রাম গুলা কিন্তু এইচএসসি লেভেলের যে প্রোগ্রাম আছে এটা কিন্তু এইচএসসি কিন্তু আমরা কিন্তু কোচিং সিস্টেম বলতে কিন্তু চাই না, আমরা ইন্ডিভিজুয়াল এক একজনকে কিন্তু আমরা রেফার করে দিই, কেমিস্ট্রির জন্য, ফিজিক্সের জন্য, ম্যাথের জন্য, বায়োলজির জন্য, আইসিটির জন্য, এটা টোটাল আলাদা আলাদা ভাবে পড়ে এবং স্টুডেন্টরা কিন্তু একেবারে শেষ পর্যন্ত তাদের কোর্সটা শেষ করার মধ্যে কিন্তু থাকে। ইভেন আমাদের এখানে এমন সাবজেক্ট রয়েছে যার জন্য একাধিক টিচার রয়েছেন। সো এটা যথেষ্ট কিনা এইটা আমাদের যারা স্টুডেন্টরা রয়েছে তারাই সাক্ষী, কারণ মাত্র আমাদের পথ চলা পাবনায় 2013 সাল থেকে, আমাদের টু ইঞ্জিনিয়ার্স প্রতিষ্ঠিত হয়েছে 2018 সালে, আজকে 2020 সাল। সো আমার স্টুডেন্টরাই বলবে, আমার শুভাকাঙ্ক্ষীরাই বলবে এটা যথেষ্ট কিনা। তবে হ্যাঁ, আমরা যতটুকু মনে করি, আমি আমার অল্প অভিজ্ঞতায় অল্প দিনের পথ চলা যতটুকু হয়েছি, আমি নিজে স্টুডেন্টের কাছ থেকে দেখেছি যে স্টুডেন্টের যে যখন যেটা চাওয়া তখন সেই তার চাওয়া পূরণের মাধ্যমে তার যে নিডটা পড়াশোনার জন্য সেটা আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের, এটাই মনে করি এই সবকিছু মিলায় আমি আমার জায়গা থেকে মনে করি আসলে যথেষ্ট। তবে এটার মাপকাঠি বিচার হলো আমাদের স্টুডেন্টরা। সেম কোশ্চেন হাসান স্যার, যদি একটু বলতেন আপনার প্রতিষ্ঠানের যে শিক্ষা কার্যক্রমগুলো, আমরা স্বাভাবিকভাবে জেএসসি প্রোগ্রাম করতেছি, 6-7 তো আসলে একাডেমিক পড়াচ্ছি, আর জেএসসি আমরা জেএসসি প্রিপারেটরি কোচিং আমি
আপনার সময় খুবই শেষের দিকে, আমি টাইম দেখতে পাচ্ছি, তো আপনাকে আমি শর্ট কথায় বলে দিই যে ভার্টেক্স এডুকেয়ার 6, 7, 8 নিয়ে কার্য পরিচালনা করছে, সেখানে অল সাবজেক্ট পড়াচ্ছে। দেখুন, আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একটা স্টুডেন্টের সামগ্রিক ভাবে অবদান রাখতে পারে না, কারণ এখানে আরো কয়েকটা পার্ট রয়েছে। যেমন তার যে শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করছে, সেখানকার আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ রয়েছেন, তারপর গার্ডিয়ান মহল রয়েছেন, বা অন্যান্য যারা তাদের ক্ষেত্রে অবদান রাখে। তবে এতটুকু বলি যে ভার্টেক্স এডুকেয়ার একজন শিক্ষার্থীর তার পথে এগিয়ে যাওয়ার জন্য সামগ্রিকভাবে সর্বাত্মক চেষ্টা করে যায়। আর অবদানের রাখার বিষয়টা আসলে শিক্ষার্থী বলতে পারবে যে তার জীবনের শিক্ষাঙ্গনে বা শিক্ষা জীবনে কতটুকু ভার্টেক্স অবদান রাখছে। এটা আসলে আমরা এভাবে বলতে পারবো না, বা আমি বলতে পারবো না যে আসলে কতটুকু অবদান রাখছে। সামগ্রিকভাবে আসলে আমাদের সফলতা বলে দেবে যে বাচ্চাদের জন্য কতটুকু অবদান রাখছে, আমি এটাই মনে করি। লাস্ট কোশ্চেন, সবশেষে কোশ্চেন করার আগে আমার ভার্টেক্স এর আজকে পরিচালক হাসান স্যার এখানে আছেন এবং সাথে ম্যানেজিং ডিরেক্টর রাকিব স্যার এখানে আছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যত ভালো স্টুডেন্ট দিতে পারবেন পাবনা শহরে, আমরা কিন্তু পাবনা থেকে তত ভালো মানের স্টুডেন্ট কিন্তু বের করতে পারবো। ইভেন আমি আমাদের একটা সিক্রেট নিউজ বলি, আমাদের প্ল্যান রয়েছে এই বছরটা তো আমাদের আসলে খুবই একটা গেল, সামনের বছর থেকে পাবনা শহর থেকে বুয়েট, ঢাকা মেডিকেল সহ বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে যেন আমাদের স্টুডেন্টরা চান্স পায়, এই চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমাদের 2 ইঞ্জিনিয়ার্স এর আলাদা একটি মানে যে স্টুডেন্ট গুলো সর্বোচ্চ শিখরে থাকবে তাদের নিয়ে কাজ করা। সো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের যদি যত বেশি আপনারা ভালো স্টুডেন্ট দিতে পারবেন, আমি মনে করি যে আমাদের এখানে সেই ধরনের সর্বোচ্চ ভালো স্টুডেন্ট গুলো যেন আমরা পাবো, এবং এর ফলে পাবনার শিক্ষা ব্যবস্থা আসলেই একটা সত্যিকার অর্থেই একটি সুন্দর শিক্ষানগরী, এবং এখানে বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানের স্টুডেন্ট গুলো এই শহরের শিক্ষার্থী হবে। ধন্যবাদ স্যারদেরকে। হাসান স্যার, কোশ্চেনটার একটা অ্যানসার। এটা কোশ্চেন, এটা স্যারের কাছে প্রত্যাশা। স্যারের কাছে প্রত্যাশা। দেখুন, আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি আপনার কথার আলোকে, কথার সূত্র ধরেই বলি যে আমরা, হ্যাঁ, পাবনা শহরে যে 6, 7, 8 এর যে সকল বাচ্চা আছে, ভার্টেক্স কিন্তু সকল বাচ্চাকে পড়াতে পারে না, এই টোটাল স্টুডেন্টের একটা অংশ পড়াতে পারে। সেক্ষেত্রে আসলে আমাদের আওতাধীন যে সন্তানগুলো আসছে, আমরা তাদের নিয়ে কাজ করছি। শুধু বলবো যে ভার্টেক্স সব ভালো বাচ্চাই শুধু ভার্টেক্স পড়ছে তা কিন্তু না, ভালোর একটা অংশ হয়তো অন্য সাইডে আছে, অন্য প্রতিষ্ঠানে আছে। আমি আপনার সূত্র ধরে শুধু আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনার সকল শিক্ষকদের জন্য দীর্ঘায়ু কামনা করি, সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সাফল্য কামনা করি। সকল সেক্টরে যে যেখান থেকে কাজ করছেন সকলের কাছে আমি অনুরোধ জানাই যে আসুন আমরা সবাই একটা জায়গায় দাঁড়িয়ে শিক্ষা দেওয়ার মন মানসিকতা নিয়ে সকল প্রতিষ্ঠান কাজ করে যাই। কারণ পাবনার শিক্ষার মান উন্নয়নে কেবলমাত্র 1, 2, 5 জনের জন্য পক্ষে সম্ভব নয়। আমরা সবাই মিলে কাজ করি, তাহলে উত্তরোত্তর অদূর ভবিষ্যতে আমরা দেখব যে পাবনা থেকে যে প্রতিভাগুলো আছে, যে মেধাগুলো আছে, সেগুলো তাদের যথোপযুক্ত জায়গায় পৌঁছাতে পারছে, এবং দেশের বিভিন্ন সেক্টর, বিভিন্ন জায়গাতে আমাদের সন্তানরা অবস্থান করছে। আমি এটাই বলবো। সাফন স্যার, শেষ কোশ্চেন আজকের অনুষ্ঠানের, আসলে আমরা শেষ মুহূর্তে শেষ কোশ্চেন। আজকে আমাদের প্রোগ্রাম এবং আপনার 2 ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে পাবনার শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য শেষ কথাটুকু বলবেন, 1 মিনিট। শুধু বলবো যে যারা অভিভাবকরা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে বড় করার ব্যাপারে একটু সতর্ক হন। কারণ আপনি যখন আপনার ছেলেকে অ্যান্ড্রয়েড মোবাইলটা তুলে দিয়েছেন, তার মানে টোটাল বিশ্বটা তার হাতে তুলে দিয়েছেন। করোনার সময়টা চলে গেলে অ্যান্ড্রয়েড মোবাইলটা তার হাত থেকে তুলে নিবেন। আমি আমার এখান থেকে বলতেছি, আমার প্রতিষ্ঠান থেকে যারা ভালো রেজাল্ট করেছে, যারা ভালো ভালো প্রতিষ্ঠানে চান্স পেয়েছে, আমি কিন্তু দেখিনি তারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেছে। হ্যাঁ, সময়ের প্রেক্ষিতে তাদের কাছে একটা মোবাইল ছিল, কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল না। এই জন্য অবশ্যই করোনা পরিস্থিতিটা চলে গেলে আপনারা আপনাদের সন্তানের হাত থেকে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়েছেন বা করেছেন, এইটা অবশ্যই তার কাছ থেকে নিবেন, কারণ এটা যদি তার কাছে থাকে তার জন্য পড়াশোনা চালাতে খুব বেশি
কিন্তু ভালো হবে না, খুব বেশি কিন্তু তারা সমস্যার শিকার হবে। আর আপনি যেভাবে আপনার সন্তানকে একটু সময় দেন, যেভাবে 6, 7, 8-এ আপনার সন্তানকে সাথে নিয়ে থাকেন, 9, 10-এর সাথে নিয়ে থাকেন, আমি কিন্তু অনেক বেশি পর্যবেক্ষণ করি আপনারা কিন্তু ইন্টারে উঠলে 11 এবং 12-এ আপনার সন্তানকে ছেড়ে দেন। আমি এমন অনেক গার্জিয়ানকে দেখেছি, সত্যি কথা বলতেছি, আমি এমন অনেক গার্জিয়ানকে দেখেছি যে তার স্টুডেন্টদেরকে খবর নিতে আসে এইচএসসি রেজাল্ট সে খারাপ করার পরে। আমি কিন্তু তখন বলি যে আপনি কেন আমার কাছে আগে থেকে আসলেন না। এবং আমরা নিজেরাও স্টুডেন্টরা নিয়ে এতটা ব্যস্ততা থাকি যে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি ফোন করবো, যদি আমরা ফোন করি যে সকল গার্জিয়ানরা করেন, কিন্তু সবাইকে কিন্তু জানাতে পারি না। এই জন্য আপনি 11, 12 যেভাবে আপনার স্টুডেন্টকে ছোটবেলা থেকে স্কুলিং সিস্টেমে গাইড করেছেন, আপনি মনে করেন না 11, 12 কলেজ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রেক্ষিতে 11, 12 কিন্তু আপনি স্কুলিং সিস্টেম মনে করে আপনি আপনার সন্তানকে গাইড করেন, এবং দেখবেন এটা যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি যে স্বপ্নটা আপনার সন্তানকে নিয়ে দেখতেছেন সেটা অবশ্যই সে পালন করতে পারবে, এবং এর মাধ্যমে আপনি যেমন গর্বিত হবেন, ঠিক সেইভাবে আমরা আপনার সন্তানের শিক্ষক হিসেবে গর্বিত হব, ঠিক সেইভাবে পাবনাবাসী গর্বিত হবে, এবং আমাদের টু ইঞ্জিনিয়ার্স এর যে স্বপ্নটা পাবনাকে নিয়ে, সেই স্বপ্নটাও ইনশাল্লাহ গর্বিত হবে। শুধু চাই পাবনা একটি সুন্দর শিক্ষানগরী হিসেবে গড়ে উঠুক, পাবনার সকল শিক্ষার্থী ভালো করুক, এইটাই হচ্ছে আমাদের টু ইঞ্জিনিয়ার্স থেকে প্রত্যাশা এবং স্বপ্ন থাকবে। ধন্যবাদ রাকিব স্যার। ধন্যবাদ। হাসান স্যার, লাস্ট কোশ্চেন, সে হচ্ছে আপনার আজকের প্রোগ্রাম এবং আমার সর্বোপরি পাবনার শিক্ষার্থী এবং অভিভাবক এবং আমরা জানি আসলে আপনার বৃহৎ একটা স্টুডেন্ট, আসলে বর্তমান সাবেক প্রচুর, আসলে অনেকে কমেন্ট করতেছে, আসলে ধন্যবাদ স্যার, অনেক কথাবার্তা বলতেছে। আপনি তাদের উদ্দেশ্যে আজকের প্রোগ্রাম এবং তাদের উদ্দেশ্যে 1 মিনিট একটু কথা বলবেন, লাস্ট কোশ্চেন, এর মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ ধন্যবাদ করব। রাকিব স্যার। আমি প্রথমে আমার প্রিয় স্নেহ সদর আমার শিক্ষার্থী সন্তান তুল্য শিক্ষার্থীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এ প্রার্থনাই করি, আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আর আল্লাহ তাআলা তোমাদের মনের গভীরে যে আশা, সে আশাগুলো পূরণ করুক। কল্যাণ কামনা করি প্রত্যেক অভিভাবকের, যারা আপনার সন্তানকে নিয়ে যে আশা নিয়ে ভাবছেন, ঠিক সেই আশাটাকে পূরণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন আপনার সন্তানের জন্য। পাশাপাশি আপনি যেভাবে কাজ করছেন, আমি সাফন স্যারের সাথে একমত যে যখন দেখা যাচ্ছে প্রাইমারি সেকশন আপনার সন্তান আছে, যখন আপনার সন্তান রাস্তায় বের হলে আপনার আঁচল ছাড়তো না, কিন্তু যখনই আপনার মাধ্যমিক সেকশনে আসছে আপনার সন্তানের খোঁজটাও আপনি নেন না। অনেকে আছেন, আমি সবাইকে বলছি না। তো সেজন্য বলবো যে সন্তানকে নিয়ে ছোটবেলায় যেটা ভাবনা ভাবেন, সেই ভাবনাটা ছোটবেলায় সীমাবদ্ধ না রেখে আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যন্তটা এটা রাখতে হবে। সন্তানের খোঁজ রাখতে হবে, সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে, সন্তানের গতিবিধির প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনার সন্তান লক্ষ্যে পৌঁছাতে পারবে, আপনার আশা পূরণ করতে পারবে ইনশাল্লাহ। আর সর্বশেষ বলবো যে অভিভাবক যারা আছেন তাদের কাছে অনেক সময় আমরা অনেক অভিযোগ দিই। এই অভিযোগ মানে এটা নয় যে আপনার সন্তানকে খারাপ বলা, আপনার সন্তানকে আমরা খারাপ ভাবি, তা না। অভিযোগ মানে এটাই যে আপনার সন্তানকে নিয়ে আমরা ভাবছি, আপনি আমাদের সহযোগিতা করুন। অভিযোগ মানে এটাই, আমরা এটাই মিন করি। তো আসুন আজকে আমরা অভিভাবক, শিক্ষক মহল, আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই পাবনার সন্তানদের নিয়ে চিন্তা ভাবনা করি, সেবা করি, পরিশ্রম করি, এবং আমরা মেধার এবং মনন আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে সন্তানের মধ্যে, সেই মেধা মনন গুলো বিকশিত করলেই আমাদের সন্তানরা আলোকবর্তিকা হয়ে এই দেশ এবং জাতির একটা শ্রেষ্ঠ সন্তান হিসেবে পরিগণিত হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ আজকের প্রোগ্রামে আপনাদের সময় দেওয়ার জন্য। আমি আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। আমরা ভার্টেক্স এডুকেয়ার এবং টু ইঞ্জিনিয়ার্স এর আমাদের শ্রদ্ধেয় সাফন স্যার ছিল। আমরা প্রত্যেক শুক্রবারে চেষ্টা করব যে পাবনাতে যারা আসলে পাবনার লেখাপড়া নিয়ে বা ছাত্রছাত্রী আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আছে, যারা ছাত্রছাত্রী নিয়ে ভাবে, তাদের নিয়ে আসলে আমরা উপস্থাপনা করার ট্রাই করব যে আমরা কিভাবে লেখাপড়াটা করব বা পাবনাতে আসলে কিভাবে শিক্ষাটাকে আগায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।